শুনে রাখ, তুই বাঁচলেও আমার সঙ্গে বাঁচবি, মরলেও আমার সঙ্গেই মরবি। আর তুই আমাকে হেট করিস? তুই আমাকে কি হেট করবি? আমি নিজেই তোকে ঘৃণা করি। শেষ কথাটা বলে মুখে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম আমি। তারপর আর একবারও পিছনে ফিরিয়ে না তাকিয়ে সেখান থেকে চলে গেলাম। মৌ নির্বাক হয়ে তাকিয়ে রইল আমার চলে যাওয়ার পথে, যেন নিজের প্রাণটাই চলে যেতে দেখছে। হৃদিকা ধীরে ধীরে মৌকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থাকার পর নিচু গলায় বলল, মো, আর কত? তোরা গোপনে বিয়ে করেছিস, তোদের পরিবার জানে না, ভার্সিটির কেউ জানে না। এখনো সময় আছে, ডিভোর্স নিয়ে নে, সব শেষ করে দে, কেউ কিছু জানবে না। রিদি, ওকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ওর অভ্যাসে পরিণত হয়েছি। ও আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে। বলতো, কেউ কি নিজের নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে? তুই যখন আব্রাহাম ভাইকে এতটাই ভালোবাসিস, তখন তোকে ওর সঙ্গে বসে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে হবে। ভালোবাসা শুধু অধিকার নয়, একে অপরকে বোঝার নামও। মৌ কিছু বলতে গিয়েও পারল না। হঠাৎই তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরে উঠল। পর মুহূর্তে নিথর হয়ে হৃদির বুকে ঢলে পড়ল সে। মৌ, মৌ। আতঙ্কে চিৎকার করে উঠল হৃদি। কোনো রকমে তাকে সামলে রাস্তার পাশ থেকে একটা সিএনজি থামিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। অন্যদিকে বাসার সামনে দাঁড়িয়েছিলাম আমি। রাগের আগুন ধীরে ধীরে নিভে আসতেই চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো মোয়ের রক্তাক্ত মুখ, কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত, ভীত দুটি চোখ, অসহায় কণ্ঠ, সব কিছু যেন শরীর ফলার মতো আমার বুক বিদীর্ণ করতে লাগলো। আমি দু হাতে নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করে বললাম, এটা আমি কি করলাম? আমি আমার মৌকে রক্তাক্ত করে দিলাম। অনুশোচনার আগুনে মুহূর্তেই পড়ে ছাই হয়ে গেল আমার সমস্ত রাগ। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, মনে মনে ঠিক করলাম এখনই মৌকে হাসপাতালে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। কাবা হাতে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বেশি হলো কান্না ভেজা কণ্ঠ। আব্রাহাম, বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস প্লেনে করে ঢাকায় চলে আয়। তোর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। মায়ের কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করলো আমার বুকে। মুহূর্তে আমার শরীর কেঁপে উঠল, মুখ ফ্যাকাশ হয়ে গেল। মা, তুমি কেঁদো না, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ফোন কেটে দিয়ে একবার আকাশের দিকে তাকালাম। একদিকে রক্তাক্ত মৌ, অন্যদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করা বাবা। জীবন যেন আমাকে একই সঙ্গে দুই দিক থেকে ছিঁড়ে ফেলতে চাইছে। আর এক মুহূর্ত দেরি না করে আমি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। অন্যদিকে সেদিনই নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে এসেছিল সামিরা বেগম। ঠিক তখনই তার চোখ পড়ল হৃদি তাড়াহুড়ো করে অচেতন ও রক্তাক্ত মৌকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। সন্দেহের রেখা ফুটে উঠল তার চোখে। কৌতূহলবশত দূর থেকে নিঃশব্দে তাদের অনুসরণ করতে লাগলো। ডক্টর দ্রুত মৌকে ভর্তি করে চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে এসে তিনি হৃদিকে ডেকে নিলেন। গম্ভীর কণ্ঠেই বললেন, আপনি কি রুগীর আত্মীয়? জি, আমি ওর বন্ধু। ডক্টর গভীর শ্বাস ফেলে বললেন, একজন গর্ভবতী মহিলাকে কেউ এভাবে মারধর করে? ভাগ্য ভালো সময় মতো নিয়ে এসেছেন, না হলে মা আর বাচ্চা দুজনেই বড় ক্ষতি হতে পারত। আপাতত শিশুটি নিরাপদ আছে, তবে রুগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। গর্ভবতী শব্দটা শুনে যেন রীতি বজ্রাহত হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে যেন কিছুক্ষণের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক তাদের পেছনের করিডোরে দাঁড়িয়ে সমস্ত কথোপকথন নিঃশব্দে শুনছিল সামিরা বেগম। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় শীতল হাসি। সেই হাসিতে মমতা ছিল না, ছিল কোনো গভীর ষড়যন্ত্রের নীরব ইঙ্গিত। কি হতে পারে এরপর ষড়যন্ত্রে? দুজনের সম্পর্কে কি ভেঙে যাবে, নাকি শুরু হয়ে যাবে আরও কোনো নতুন খেলা? হাসপাতালের করিডোরে পা রাখতেই আমাকে দেখে ছুটে এলেন মা। চোখ দুটো কান্নায় ফুলে লাল, মুখ জুড়ে আতঙ্কের ছাপ। আমাকে বুকে জড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আব্রাহাম, তোর নানা মির্জা বাহাদুরের জন্য আজ তোর বাবার এই অবস্থা। মায়ের কণ্ঠের অসহায়তা আমার বুকের ভেতরটা যেন কাঁপিয়ে দিল। কি করেছে মির্জা বাহাদুর? মা চোখের জল মুছতে মুছতে বললেন, আজ তোর বাবা চীনের একটি বড় কোম্পানির সঙ্গে কোটি টাকার প্রজেক্টের মিটিংয়ে গিয়েছিল। সেখানে হঠাৎ আমার বাবা কেন এমন করলো জানি না, সবার সামনে তোর বাবাকে অপমান করলো। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, শুধু অপমানই না, বিদেশি প্রতিনিধি আর ব্যবসায়ীদের সামনে তোর বাবাকে থাপ্পড় মেরে মিটিং থেকে বের করে দেয়। সেই অপমান, সেই লজ্জা সহ্য করতে না পেরেই তোর বাবা হার্ট অ্যাটাক করে। কথাগুলো শেষ না হতেই আমার বুকের ভেতর যেন অগ্নিগিরির বিস্ফোরণ ঘটল। আমার শিরা উপশিরায় রক্ত যেন আগুনে ছুটতে লাগলো। আমি আর শপথ করছি মা, আমার বাবার যে সম্মানের উপর আঘাত করা হয়েছে তার বিচার আমি করব।
মির্জা বাহাদুরকে তার প্রতিটি অপমানের মূল্য দিতেই হবে। আমার চোখের আগুন দেখে মাও নিঃশব্দে কেঁপে উঠলেন। অন্যদিকে মাহবুব সাহেব অফিসের কাজে ঢাকায়। এই সুযোগটাকে অস্ত্র বানালো সামিরা বেগম। বাড়ি ফিরে এসে একে একে আশেপাশের বাড়ির মহিলাদের জড়ো করলেন, মুখে কৃত্রিম দীর্ঘশ্বাস, অথচ চোখের গভীর অদ্ভুত এক সন্তুষ্টির ছায়া। তিনি নিচু গলায় বললেন, শুনছেন, আমার সতীনের মেয়ে মৌ, সে নাকি মা হতে চলেছে। মুহূর্তে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সামিরা বেগম আবার বললেন, বিশ্ববিদ্যালয়ের কত ছেলের সাথে মিশত, এখন এই সন্তানের বাবাকে ও নিজেও জানে কি না সন্দেহ। ওই চরিত্রহীন বলতে পারে না ওর বাবাকে। একটি বাক্য যেন আগুনের ফুলকে হয়ে ছড়িয়ে পড়ল। চারপাশের কয়েকজন উত্তেজিত হয়ে উঠল। কে বলল, এমন ঘটনা যদি সত্যি হয় তাহলে এর বিচার হওয়া উচিত। আরেকজন বলল, আগে পুরো সত্যিটা জানা দরকার। সামিরা বেগমের ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় হাসি লেগেই রইল। তিনি জানতেন একটা গুজব কখনো কখনো আগুনের চেয়েও দ্রুত ছড়ায়। অন্যদিকে হাসপাতালে ধীরে ধীরে জ্ঞান ফিরল মৌয়ের। চোখ খুলতেই সামনে রিদিকে দেখতে পেল। রিদি মৃদু হেসে বলল, অবশেষে জ্ঞান ফিরল। আমি প্রায় 2 ঘন্টা ধরেই তোর জ্ঞান ফেরার অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরেই আমার লন্ডনের ফ্লাইট। মুহূর্তের মধ্যে আগের সব ঘটনা মনে পড়ে গেল মৌয়ের। তার চোখ ভিজে উঠল। কাপা কণ্ঠে সে বলল, রিদি, আমার আব্রাহাম কোথায়? সে কি একবারও আসেনি? রিদি ধীরে মাথা নাড়ল। না, কেউ আসেনি, তবে তোকে একটা জরুরি কথা বলার আছে। মৌ বিস্মিত চোখে তাকালো। কি কথা? রিদি কিছুক্ষণ নীরব থেকে বলল, ডক্টর বলেছেন তুই মা হতে চলেছিস। তো এই বাচ্চা রাখবি নাকি অপারেশন করবি? এক মুহূর্তে যেন সময় থেমে গেল। মৌ নিথর হয়ে বসে রইল। তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে নিজের পেটের উপর গিয়ে থামল। চোখের কোণে জমে উঠল অদ্ভুত এক অনুভূতি, ভয়, বিস্ময়ে আর এক অজানা মাতৃত্বের স্পর্শ। এই প্রথম নিজেকে নারী মনে হচ্ছে মৌয়ের। কিন্তু পরক্ষণে হৃদির পরের কথাটি তার কানে বাজল। এখন তোকেই সিদ্ধান্ত নিতে হবে, তুই কি এই সন্তানকে রাখবি? মৌ মাথা তুলে তাকালো। তার চোখের জল হঠাৎই দৃঢ়তায় রূপ নিল। সে স্পষ্ট কণ্ঠে বলল, রিদি, আর একবারও আমার সন্তানকে নিয়ে এমন কথা বলবি না। তার কণ্ঠ কেঁপে উঠলেও সিদ্ধান্তে কোনো দ্বিধা ছিল না। ইলহাম আমার উপর যতই রাগ করুক, যতই দূরে চলে যাক, সে বারবার আমার কাছেই ফিরে এসেছে ও আসবে। এই সন্তান আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন। আমি ওকে পৃথিবীতে আনবো। হৃদি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মৌয়ের মাথায় হাত রেখে বলল, আশা করি তোরা দুজন সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে পারবি। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর সে একটি সিএনজি ডেকে মৌকে উঠিয়ে দিল। বিদায়ের আগে বলল, দোস্ত, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি লন্ডন চলে যাচ্ছি। তুই আব্রাহাম ভাইয়ের সঙ্গে কথা বলিস। ভুল বোঝাবুঝি যত বড়ই হোক, সময় থাকতে মিটিয়ে ফেলাই ভালো। সিএনজিটি ধীরে ধীরে হাসপাতালের গেট পেরিয়ে গেল। মৌ জানালার বাইরে তাকিয়ে রইল। এক হাত নিজের পেটের উপর, অন্য হাতে শক্ত করে ধরে আছে নিজের অশ্রু। সে জানতো না সামনিককে অপেক্ষা করছে, তবে একটা বিষয় সে নিশ্চিত জানতই, এবার সে শুধু নিজের জন্য নয়, নিজের অনাগত সন্তানের জন্য লড়বে, নিজেকে পরিবর্তন করবে। অন্যদিকে সামিরা বেগম খুব ভালো করেই জানতেন, এই মুহূর্তে যদি তার ভাইয়ের ছেলে আকাশ এলাকায় থাকে তাহলে সব পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। আকাশ হয়তো সব কিছু জেনেও মৌকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই আগেভাগে নানা অজুহাতে নিজের ভাইকে বুঝিয়ে আকাশকে সিলেটে পাঠিয়ে দিয়েছেন তিনি। এদিকে হাসপাতালের কেবিনে ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছে বাবার। মুখটা ফ্যাকাশে, চোখে মুখে ক্লান্তির ছাপ। বিছানার পাশে বসে আছে মা। বাবা কাপা হাতে আমার হাত চেপে ধরে দীর্ঘণ্ঠে বললেন, আফরাম, আমার কোম্পানিটা তোকে সামলাতে হবে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইটের সঙ্গে আমার ঘাম আর কষ্ট মিশে আছে। আমার ভাই বোন যান কোনোভাবেই এর দখল নিতে না পারে। বাবার চোখের দিকে তাকিয়ে আমি বললাম, আপনি সুস্থ হয়ে উঠুন বাবা, আপনার স্বপ্নে আমি কখনো আঁচল লাগতে দেব না। কথা শেষ হলেও বাবার বুকের ভেতরে অজানা ভয়টা কাটলো না। এত বড় ব্যবসার ভার আমি কি সত্যি সামলাতে পারবো? অন্যদিকে আমাদের বাড়িতে তখন গোপনে বসেছে আরেকটি বৈঠক। আজমল খান নিচু গলায় বলল, মুন্নি, সময় এসে গেছে। কয়েকদিনের মধ্যেই ভাইয়ের কোম্পানির নিয়ন্ত্রণ আমাদের হাতে আনতে হবে। আমি আর তুই সই হব। আব্রাহামকে ছোট একটা পদ দিলেই হবে। ও এত বড় দায়িত্ব সামলাতে পারবে না। মুন্নি খান ঠোঁটে রহস্যময় হাসি টেনেই বলল, একদম ঠিক বলেছ ভাইয়া, দেরি করলে সব হাতছাড়া হয়ে যাবে। হঠাৎই পাশ থেকে মাইশা লাজুক কণ্ঠে বলল, ফুপি, আমি কিন্তু আব্রাহাম ভাইকে পছন্দ করি। রাহিয়া সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, আমিও। মুন্নি খান মৃদু হেসে বলল,
আগে তোরা পড়াশোনা শেষ কর, তারপর আব্রাহাম যাকে চাইবে তার সঙ্গেই ওর বিয়ে হবে। এইদিকে অবসন্ন শরীরে বাড়ির দরজায় পা রাখতেই ময়ের পথ আটকে দাঁড়ালেন পাশের বাড়ির এক মহিলা। মৌমা, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। মৌ অবাক হয়ে বলল, জি আন্টি, কিছু বলবেন? মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শুনেছি তুমি নাকি মা হতে চলেছো, কথাটা কি সত্যি? আর তোমার মুখে এত ব্যান্ডেজ কেন? প্রশ্নটা শুনে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল মৌ। বুকের ভেতরটা কেঁপে উঠল। এরা জানলো কিভাবে? ঠিক তখনই সামিরা বেগম ভিড়ের সামনে এসে বিষাক্ত হাসি দিয়ে বললেন, দেখেন আপা, সত্যিটা ধরা পড়তে মুখে আর কথা নেই। চারপাশে কৌতূহলী মানুষ জড়ো হতে লাগলো। একজন উচ্চস্বরে বললেন, জবাব দাও, খবরটা সত্যি? মৌ ধীরে ধীরে মাথা তুলে চারপাশে মানুষের দিকে তাকালো। তারপর শান্ত অথচ কাঁপা কণ্ঠে বলল, জি সত্যি। এক মুহূর্তে চারদিকে ফিসফাস গুঞ্জন আর তীব্র নিন্দায় ঝড় উঠল। কেউ কটু কথা ছুড়ে দিল, কেউ আঙ্গুল তুলল, কেউ তাকে অপমান করতে লাগলো। মৌ কোনো উত্তর দিল না। সে শুধু দুহাত দিয়ে নিজের পেটের উপর আলতো করে হাত রেখে দাঁড়িয়ে রইল। নিজের জন্য নয়, ভেতরে বেড়ে ওঠা নিষ্পাপ প্রাণটিকে রক্ষা করার জন্য এক নীরব আকুতিতে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। ভিড় ক্রমে আক্রমণাত্মক হতে থাকায় মৌ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের জল সামলাতে সামলাতে সে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। তখন এক মহিলা মৌয়ের চুলের মুঠি টেনে ধরে বলে উঠল, কেউ তার সন্তানকে মেরে মাটি নিচে পুঁতে দিতে হবে। এরা সমাজকে কলঙ্কিত করে। এই বলে সামিরা বেগম সহ আরও কিছু মহিলা মৌকে এলোপাথারি থাপ্পড় মারতে শুরু করে এবং সাথে তার সৎ বোন সহ। পরিস্থিতি বেগতিক দেখে মৌ কৌশলে সেখান থেকে দৌড়ে পালায় আর মনে মনে বলে, এখানে আসলে আমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে। আমি কখনো এখানে আসবো না, এই বাড়িতে আর কখনোই আসবো না। অন্যদিকে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তার পাশে এসে হাঁপিয়ে উঠল মৌ। বুকটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কাঁপতে কাঁপতে ব্যাগে হাত দিল আমাকে ফোন করবে বলে, কিন্তু পর মুহূর্তেই তার বুকটা ধুক করে উঠল। ফোন নেই। আতঙ্কিত হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো, রাস্তার পাশে, অন্যার ভাঁজে, ব্যাগের প্রতিটি কোণায়, কিন্তু কোথাও পেল না। ময়ের মুখ ফ্যাকাশ হয়ে গেল। নিজের মনে বিড়বিড় করে বলল, এখন আমি ইলহামের সাথে যোগাযোগ করব কিভাবে? আর ওই বাড়িতে তো আর ফেরা সম্ভব নয়, ওরা আমাকে বাঁচতে দেবে না। ঠিক তখনই একটা কালো গাড়ি প্রচণ্ড শব্দে ব্রেক কষে ময়ের সামনে থেমে গেল। আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তো বড় দুর্ঘটনা ঘটত। গাড়ির দরজা খুলে প্রায় 20-22 বছরের একটা মেয়ে আর একজন ভদ্রমহিলা দ্রুত নেমে এলেন। মেয়েটি অবাক হয়ে বলল, আরে মৌ আপু, আপনি এখানে এত রাতে? মৌ ভালো করে তাকিয়ে চিনতে পারল। নিশা, বিশ্ববিদ্যালয়ের জুনিয়র, একসময় যাকে সে অনেক র্যাগিং করেছিল। নিশা এগিয়ে সে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আপু কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা ধরে রাখতে পারল না মৌ। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। কাপা কণ্ঠে বলল, ওরা ওরা আমাকে মেরে ফেলবে নিশা। শুধু আমাকে না, আমার পেটের সন্তানকেও মেরে ফেলবে। নিশা আর তার মা এক অপরের দিকে তাকালো। নিশা তৎক্ষণাৎ বলল, আপু আগে গাড়িতে উঠুন, এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, চলতে চলতে সব শুনবো। আর তার মা স্নেহভরা কণ্ঠে বলল, এসো মা, ভয় পেও না, আমরা আছি। মৌ আর কোনো কথা না বলে নিঃশব্দে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। ধীরে ধীরে মৌ শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। অপহরণ, গোপন বিয়ে, ভুল বোঝাবুঝি, মারধর, গর্ভধারণ, সৎ মায়ের ষড়যন্ত্র, প্রতিবেশীদের নির্যাতন, সব কিছু। সব শুনে নিশার মায়ের চোখ ভিজে উঠল। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা আপাতত তুমি আমার ছোট বোনের বাসায় থাকবে, নিজের পরিচয় গোপন রাখবে, তারপর ধীরে ধীরে তোমার স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর আমি আমার বোনকে বলে দেব তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে। নিজের পায়ে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি। মৌ কৃতজ্ঞতায় ভরে গেল। চোখের পানি মুছে বলল, সত্যি আন্টি, আপনি আমার এত বড় উপকার করলেন। আর নিশা, আমাকে ক্ষমা করে দিও, এক সময় তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। এবার নিশা হেসেই বলল, ওসব পুরনো কথা বাদ দিন আপু, তবে একটা কথা বলতে হবে, আপনি আর আব্রাহাম ভাই যে গোপনে এত বড় কাহিনী করে ফেলেছেন, এটা জানলে তো পুরো ভার্সিটিতেই ব্রেকিং নিউজ হয়ে যাবে। নিশার কথায় বহুদিন পর মৌয়ের ঠোঁটে একসেলতে হাসি ফুটল। এরপর নিশার মা মৌকে নিজের বোনের বাসায় নিরাপদে রেখে সব কিছু বুঝিয়ে দিয়ে ঢাকায় ফিরে গেলেন। দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। প্রতিদিনে মৌ লুকিয়ে লুকিয়ে আমার বাসায় আসতো, কিন্তু প্রতিবারই শুনতো আমি বাড়িতে নেই। প্রতিবার খালি হাতে ফিরে আসতে আসতে সে বুঝে গেল এখন আর আগের মতো নিজের পরিচয় চলা সম্ভব নয়।
তাই সে পুরোপুরি নিজেকে আড়াল করে ফেলল। মাথায় হিজাব, মুখে নেকাব, এভাবেই চলাফেরা শুরু করলো। এখন তার একটাই লক্ষ্য, নিজের সন্তানকে নিরাপদে পৃথিবীতে আনা। এরই মধ্যে নিশার আন্টির সহযোগিতায় একটা প্রতিষ্ঠানের চাকরিরও ব্যবস্থা হয়ে গেল। আর মাত্র 10 দিন পর তার যোগদান। অন্যদিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বাবা। শরীর কিছুটা সুস্থ হলেও মনে যেন এক অদৃশ্য ভয়ে। সারা জীবনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসায়িক সাম্রাজ্য যদি অন্য কারো হাতে চলে যায়। পরদিন সকালেই সে আশঙ্কা যেন সত্যি হয়ে সামনে এলো। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, ভাইয়া, তোমার শরীরের অবস্থা ভালো না। ভাই, আজ থেকে আমি আর মুন্নি কোম্পানির দায়িত্ব বুঝে নেব। বাবা কিছু বলতে যাবেন, ঠিক তখনই উপরতলা থেকে বেশ হলো এক দৃঢ় কণ্ঠ, চাচ্চু, আমি আপনাদের সঙ্গে যাব। সবাই একসঙ্গে সিঁড়ির দিকে তাকালো। আর পরের মুহূর্তেই আজমল খান ও মুন্নি খান বিস্ময়ে স্থির হয়ে গেল। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামছে আমি। কালো রঙের নিখুঁত ফিটিং 3 পিস স্যুট, তুষারের মতো সাদা শার্ট, গলায় সিল্ক টাই, হাতে দামি স্টিলের ঘড়ি, পায়ে চকচকে ইতালিয়ান লেদারের জুতা, চুল পরিপাটি করে সেট করা, চোখের তীক্ষ্ণ আত্মবিশ্বাস, হাঁটার ভঙ্গিতে এমন এক রাজকীয় দৃঢ়তা, যেন কোনো আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের তরুণ সিইও বোর্ড মিটিংয়ে যাচ্ছেন। আমার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছিল নেতৃত্বের আত্মবিশ্বাস। মুন্নি খান হতবাক, আজমল খান কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল এ কি সত্যি আব্রাহাম? আজমল খান কৃত্রিম হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তুই চল, কোম্পানিতে গিয়ে তোকে একটা ছোটোখাটো পোস্টে জয়েন করিয়ে দেব। মুন্নি খানও সায় দিলেন। ঠিকই বলছে ভাইয়া, চল আমাদের সাথে চল। আমার ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটে উঠল। হ্যাঁ চাচ্চু, আমিও ঠিক সেটাই চাই। আমার কথায় বাবার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি ভেবেছিলেন হয়তো আজ তার শেষ সম্বলটুকু হাতছাড়া হয়ে যাবে। ভারাক্রান্ত মন নিয়ে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর আমি, আজমল খান, মুন্নি খান এবং বাবা 4 জন একসঙ্গে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু কেউ বুঝতে পারলাম না আজকের এই যাত্রা শুধু একটা অফিসের যাত্রা নয়, বরং শুরু হতে যাচ্ছে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এক নতুন অধ্যায়। বাবার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছিল। ইচ্ছে করছিল বুক ফাটিয়ে গর্জন দিয়ে কেঁদে উঠতে। ধীরে ধীরে গড়ে তোলা তার সাম্রাজ্য আজ তারই আপন ভাই বোনের নিয়ন্ত্রণে চলে যাবে। সবচেয়ে বড় কষ্টের বিষয়ে তার একমাত্র ছেলে, আমিও তাদের কথাতেই সায় দিচ্ছি। অন্যদিকে আজমল খানের চোখে মুখে তৃপ্তির ছাপ। মনে মনে সে বলল, আজকের দিনটার জন্যই তো এত বছর অপেক্ষা করছি। ভাইয়ের হাজার হাজার কোটি টাকার কোম্পানি, সম্পদ আজ সব আমার হাতের মুঠোয় চলে আসবে। মুন্নি খানের অবস্থা ভিন্ন নয়। মুখে শান্তভাব ধরে রাখলেও ভেতরে ভেতরে আনন্দে আত্মহারা। আহ, কি শান্তি! এত বড় সাম্রাজ্যের মালিক হওয়ার স্বপ্ন আজ পূর্ণ হতে চলছে। এসব ভাবনার মাঝে আমি, বাবা, আজমল খান ও মুন্নি খান কোম্পানির প্রথম কার্যালয়ে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে আজমল খান দৃঢ় কণ্ঠে ম্যানেজার হাসান সাহেবকে বললেন, হাসান সাহেব, দ্রুত একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করুন। কোম্পানির সকল উচ্চ পদ কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদ কর্মচারী যতজন সম্ভব সবাইকে উপস্থিত থাকতে বলুন। আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হবে। জি স্যার। এক মুহূর্ত দেরি না করে হাসান সাহেব দ্রুত সব ব্যবস্থা করতে ছুটে গেলেন। অন্যদিকে মৌ সকাল থেকে রোদের তীব্র তাপ উপেক্ষা করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, শুধু একবার আমাকে খুঁজে পাওয়ার আশায়। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পর তার শরীর যেন আর সায় দিচ্ছে না। মাথা ঘুরছে, বমি বমি লাগছে, পা দুটো কাঁপছে। নিজের অনাগত সন্তানের কথা ভেবে রাস্তার এক পাশে সে বসে পড়ল। ঠিক তখনই নিশার আন্টি শান্ত কণ্ঠে বললেন, মৌ, তোমার চাকরিটা সিলেক্ট, আর মাত্র 5 দিন পর তোমার জয়েন করতে হবে। মৌ কিছুক্ষণ নীরব থেকে ধীরেই বলল, আন্টি, আগামীকাল পর্যন্ত আমি আমার হাজবেন্ডকে খুঁজবো। যদি না পাই তাহলে পরের দিনে সিলেট চলে যাব। এখানে আমি আর আমার সন্তান দুজনেই নিরাপদ নয়। নিশার আন্টি শুধু দীর্ঘ শ্বাস ফেলে তার মাথায় স্নেহের হাত রাখলেন। এদিকে কোম্পানির বিশাল বোর্ডরুমে একে একে জড়ো হতে লাগলেন কর্মকর্তা কর্মচারীরা। কিছুক্ষণের মধ্যেই পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে গেল। প্রবেশ করলেন বাবা, আজমল খান, মুন্নি খান এবং আমি। চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন একজনের নিঃশ্বাসের শব্দও অন্যজন শুনতে পাচ্ছে। আজমল খান মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হলে সবাই একসঙ্গে উত্তর দিল, জি স্যার। আজমল খান আবার বললেন, আপনারা দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের সঙ্গে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছেন, তাই আজ আমরা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনাদের জানানো আমাদের দায়িত্ব। সামনের সারি থেকে কয়েকজন সিনিয়র কর্মকর্তা উঠে বললেন, স্যার, আপনি নির্দ্বিধায় সিদ্ধান্ত জানান।
কোম্পানির স্বার্থে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তার সাথেই আছি। আজমল খানের ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আমি বললাম, চাচ্চু, সিদ্ধান্তটা আমি ঘোষণা করি, আপনি বসুন। হঠাৎ আমার কথায় পুরো হলরুম আবারও স্তব্ধ হয়ে গেল। আজমল খান মনে মনে হাসলেন। ছেলেটা নিজেই যখন আমাদের পক্ষের কথা বলছে তখন আর চিন্তা কি? মুচকি এসে তিনি বললেন, হ্যাঁ আব্রাহাম, তুই ঘোষণা কর। আমি ধীরে ধীরে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালাম। আমার তীক্ষ্ণ দৃষ্টি একবার পুরো হলরুম ঘুরে দেখল, তারপর শান্ত কণ্ঠে বললাম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন আমার বাবা সম্প্রতি হার্ট অ্যাটাক করেছেন। এই মুহূর্তে তার পক্ষে কোম্পানির দায়িত্ব পালন করা সম্ভব নয়, কিন্তু এত বড় একটি প্রতিষ্ঠানের তো একজন দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, একজন সিইও প্রয়োজন, যিনি এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমার কথা শেষ হতেই আজমল খান ও মুন্নি খানের মুখে বিজয়ের হাসি আরও গাঢ় হয়ে উঠল। তাদের বহু বছরের স্বপ্ন যেন আরও কয়েক সেকেন্ডের অপেক্ষা। অন্যদিকে বাবা মাথা নিচু করে চুপচাপ বসে আছেন, তার মুখে কোনো হাসি নেই, শুধু বুকের ভেতরটা বারবার কেঁপে উঠছে। মনে মনে ভাবলেন, তাহলে সত্যিই আজ আমার সব শেষ হয়ে গেল? আমি আবারও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলাম, আমার বাবা অসুস্থ, তাই আজকের ঘোষণা তিনি নিজে দিতে পারছেন না। সেজন্য এই মুহূর্ত থেকে এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন সিইও হিসেবে আমি নিজের দায়িত্ব গ্রহণ করছি। আশা করি আপনারা যেভাবে এতদিন আমার বাবার পাশে ছিলেন, ঠিক সেভাবে আমার পাশেও থাকবেন। কথাটা শেষ হতেই পুরো হলরুম কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। পর মুহূর্তেই আজমল খানের ঠোঁটের হাসিটা মুহূর্তের মধ্যে মিলে গেল, মুখের রং সাদা হয়ে উঠল, চোখ দুটো এতটাই বিস্ফোরিত হয়ে গেল যেন কোটর থেকে বেরিয়ে আসবে। তার মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ করে তার বুকের ভেতর থেকে 1000 কোটি টাকার স্বপ্ন ছিনিয়ে নিয়ে গেছে। মুন্নি খানের অবস্থাও প্রায় একই, দুহাত অনবরত কাঁপছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা। সে বিশ্বাসই করতে পারছে না যে ছেলে কি একটু আগেও নিজের হাতের পুতুল ভেবেছিল, সেই ছেলে এক মুহূর্তে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। অন্যদিকে বাবা স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছেন, তার চোখের কোনো অশ্রু চিকচিক করছে, বুকটা গর্বে ফুটে উঠেছে। মনে মনে শুধু একটা কথাই উচ্চারণ করলেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে আজ সত্যিকারের নেতা হয়ে উঠেছে। ঠিক তখনই আমার কণ্ঠ আবারও বজ্রের মতো গর্জে উঠল, সবাই শুনুন, মিস্টার রিজভি এবং মিস্টার আবিদ, আপনারা দুজন মির্জা বাহাদুরের সঙ্গে হাত মিলিয়ে আমার বাবার কোম্পানি যে ক্ষতি করেছেন তার সমস্ত প্রমাণ আমার হাতে আছে। এই মুহূর্ত থেকে আপনাদের ফায়ার করা হচ্ছে, আপনারা বরখাস্ত। আমার এই কথাগুলো বজ্রপাতের মতো আঘাত করলো। বাবা, আজমল খান এবং মুন্নি খান তিনজনে একসঙ্গে হতবাক হয়ে গেলেন। রিজভি আর আবিদের কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরতে লাগলো। এসি চলার ঠান্ডা বোর্ডরুমও তাদের পুরো শরীর থরথর করে কাঁপছে। কেউ একজন যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। আমি আবারও বললাম, আর মির্জা বাহাদুরকে গিয়ে বলে দেবেন, এতদিন তিনি শুধু আমজাদ খানের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু আজ থেকে মাঠে নেমেছে আমজাদ খানের ছেলে। এবার সুদে আসলে প্রতিটি হিসাব নেওয়া হবে। কথাগুলো শুনে রিজভি ও আবিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না, মাথা নিচু করে দ্রুত বোর্ডরুম থেকে বেরিয়ে গেল। আজমল খান ও মুন্নি খান একে অপরের মুখের দিকে তাকালেন, তাদের শরীর এখনও কাঁপছে। এসি রুমের ঠান্ডাতেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তাদের বহু বছরের পরিকল্পনা কয়েক মিনিটের মধ্যেই ধুলোয় মিশে গেছে। অন্যদিকে বাবা আর নিজেকে সামলাতে পারলেন না, তার চোখ ভিজে উঠল। মনে মনে বললেন, আমার ছেলে আর আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় কৌশল দিয়ে খেলতে শিখে গেছে, আজ আমি নিশ্চিত। এরপর হঠাৎ করে পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠল। একজন, দুজন, তারপর মুহূর্তের মধ্যে শত শত কর্মচারী কর্মকর্তা দাঁড়িয়ে পড়লেন। তালির শব্দে যেন পুরো ভবন কেঁপে উঠল। সবার চোখে নতুন সিইওর প্রতি শ্রদ্ধা আর আস্থার ঝিলিক। অন্যদিকে আজমল খান ও মুন্নি খানের বহু বছরের স্বপ্ন মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। বাড়িতে ফিরতে মা ছুটে এসে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, আজ তুই শুধু আমার ছেলে নও, তুই তোর বাবার সবচেয়ে বড় শক্তি। বাবা ধীর পায়ে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন, গর্বভরা কণ্ঠে বললেন, মীরা, আজ আমাদের ছেলে সত্যি বড় হয়ে গেছে। সে শুধু আমার সন্তান নয়, আজ থেকে সেই আমার প্রকৃত উত্তরাধিকারী, আমার সাম্রাজ্যের সত্যিকারের ওয়ারিশ। বাড়ির পরিবেশে আজ এক অন্যরকম প্রশান্তি। দীর্ঘদিন পর বাবার মুখে স্বস্তির হাসি ফুটেছে, কিন্তু সেই শান্তির মাঝেও হঠাৎ যেন আমার মনে বিদ্যুতের মতো জ্বলসে উঠল একটি মুহূর্তে আমার মুখের হাসি মিলিয়ে গেল। মা, কাল অফিসে সব কাগজপত্রে সই শেষ করে আমাকে রাতে চট্টগ্রাম যেতে হবে। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। হঠাৎ চট্টগ্রাম? সেখানে আবার কি কাজ তোর? তোর তো ফাইনাল পরীক্ষাও শেষ, বিদায় অনুষ্ঠানও শেষ। মা,
ফিরে এসে সব বলবো। এখন শুধু আমার জন্য দোয়া করো। মা আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু মমতা ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। রাতের খাবার শেষ করে নিজের রুমে ঢুকেই আমি মোবাইলটা হাতে নিলাম মুখে ফোন করতে। প্রথম কল, ফোন সুইচ অফ। দ্বিতীয়বার, তৃতীয়বার, দশমবার একই উত্তর। কয়েক মুহূর্তে চুপ থেকে আবার মুচকে এসে নিজের মনে বললাম, পাগলি এখন আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। ঠিক আছে, আর ফোন না, আগামীকাল নিজে এসে কোলে তুলে নিয়ে আসবো তোমাকে। আমার এই মৌকে আর এক মুহূর্ত দূরে থাকতে দেব না। এই মিষ্টি কল্পনা নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে নিশীথ রাত, চারদিকে গভীর নীরবতা, কিন্তু ময়ের চোখে নেই ঘুম। বিছানার এক পাশ থেকে আরেক পাশে বারবার ফিরে যাচ্ছে সে। দুই চোখ বেয়ে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। নিজের পেটের উপর আলতো করে হাত রেখে ফিসফিস করে বলল, ইলহাম এতটাই রাগ করলে আমার উপর? আমি তো শুধু তোমারই, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই সময়টাতে তোমাকেই সবচেয়ে বেশি দরকার ছিল, অথচ তুমি নেই। কথাগুলো বলে আবার নিঃশব্দে কেঁপে উঠল মৌ। এদিকে আজমল খানের বাড়ির একটি কক্ষে গোপন বৈঠক চলছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। উপস্থিত আজমল খান, মুন্নি খান, আলিয়া বেগম, আয়শা ও রাহি। আজমল খান দাঁতে দাঁত চেপে বললেন, একটা ছেলের কাছে এভাবে অপমানিত হতে হবে কোনোদিন ভাবিনি। সবাইকে সামনে রেখে আমাদের পরিকল্পনা নষ্ট করে দিলে। মুন্নি খানও ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বললেন, এখন যদি কিছু না করি তাহলে পুরো কোম্পানিটাই ওর হাতে শক্ত হয়ে যাবে, তারপর আমাদের কোনো মূল্য থাকবে না। আলিয়া বেগম কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘণ্ঠে বললেন, জোর করে কিছু হবে না। আব্রাহামকে হারাতে হলে আগে ওকে নিজেদের মানুষ বানাতে হবে। আজমল খান ভুরু কুঁচকে বললেন, মানে? আলিয়া বেগম ঠোঁটে কৌশলে হাসি টেনে বললেন, আমাদের মেয়েদের একজনকে যদি আব্রাহামের সঙ্গে বিয়ে দিতে পারি তাহলে ও শুধু আমাদের আত্মীয় হবে না, এক সময় পুরো সম্পত্তির উপরও আমাদের প্রভাব থাকবে। মাইশা লাজুক হেসে নিচের দিকে তাকালো। আমি তো আগেই বলেছি আব্রাহাম ভাইকে আমার ভালো লাগে। রাহিও তাড়াতাড়ি বলে উঠল, মা, আমি ওনাকে পছন্দ করি। মুন্নি খান মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোদের মধ্যে যাকে আব্রাহাম পছন্দ করবে তার সঙ্গেই বিয়ে হবে, কিন্তু তার আগে আমাদের খেয়াল রাখতে হবে ওর জীবনে অন্য কোনো মেয়ে না আসে যেন। আজমল খান মুঠি শক্ত করে বললেন, প্রয়োজন হলে ওর চারপাশে মানুষ লাগিয়ে দাও। আব্রাহামের প্রতিটি পদক্ষেপের খবর মাত্রাই এবার আর কোনো ভুল করা যাবে না। ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নতুন ষড়যন্ত্রের বীজ বপন হয়ে গেল সেই রাতেই। পরদিন সকাল, আমি আর বাবা অফিসে পৌঁছে প্রয়োজনীয় সব নথিপত্র, দায়িত্ব হস্তান্তর এবং সিইউ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করলাম। সারাদিন ব্যস্ততার পর সন্ধ্যায় দুজন একসঙ্গে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই আমি দ্রুত গোসল সেরে পরিষ্কার পোশাক পরে নিলাম। একটি ট্রাভেল ব্যাগ গুছিয়ে নিলাম। আজই আমার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। অন্যদিকে সারাদিন ধরে আবার আমাকে খুঁজেছে মৌ, কিন্তু কোথাও কোনো খোঁজ পেল না। প্রতিটি মুহূর্তে তার বুকের ভেতর ভয় আরও গভীরে উঠছে। যদি সৎমা আমাকে আবার খুঁজে পায়। বিকেলে শেষ আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌ নিজের ছোট্ট ব্যাগটা গুছিয়ে নিল। আজ রাতে সে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। দরজার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ইলহাম, তুমি এতটাই রেগে গেলে যে আমাকে আর একবারও সুযোগ দিলে না। ঠিক আছে, আমি আর তোমার সামনে আসবো না। তোমার সন্তানের মা হয়েই সারা জীবন একা বেঁচে থাকবো। এটাই হয়তো আমার প্রাপ্য শাস্তি। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। রাত ঠিক 11টা। বিমানবন্দরে নেমে চট্টগ্রামের মাটিতে পা রাখলাম আমি। ঠিক একই সময়ে চট্টগ্রাম রেল স্টেশনের একটি বেঞ্চে একা বসে আছে মৌ, হাতে ছোট্ট একটা ব্যাগ, এক হাত নিজের অনাগত সন্তানের ওপর রাখা। চোখ দুটো বারবার স্টেশনের প্রবেশপথের দিকে চলে যাচ্ছে। সে অপেক্ষা করছে ট্রেনের জন্য। রাতভর নির্ঘুম পথ পেরিয়ে ট্রেন ছুটে চলেছে সিলেটের উদ্দেশ্যে। জানালার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে মৌ। অন্ধকার রাতের বুক ছিঁড়ে ছুটে চলা ট্রেনের শব্দের সঙ্গে যেন তাল মিলিয়ে ঝরে পড়ছে তার চোখের জল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে সে শুধু একটা শহর নয়, নিজের ভালোবাসা, নিজের সংসার, নিজের স্বপ্ন সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে আমি দ্রুত পায়ে পৌঁছে গেলাম মৌয়ের বাড়ির সামনে। বুক ভরা আশা, আজ সব ভুল বোঝাবুঝির অবসান শেষ হবে। বাড়ির ভেতরে ঢুকতেই মৌয়ের সৎবোন সামনে এসে বুড়ুকুসকে বলল, কে আপনি? কাকে চান? এটা কি মৌয়ের বাড়ি? একটু মৌকে ডাকবেন? ঠিক তখনই সামিরা বেগম এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বললেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, এখানে মৌ নামে কেউ থাকে না। এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল। কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলাম। ঠিক সেই সময়ই মাহবুব সাহেব বাড়িতে ছিলেন না। অফিসের কাজ শেষে ফিরে
মেয়ের কথা শুনে তিনিও দিশেহারা হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করলেন। আমার মনে হঠাৎ পুরনো বাসাটার কথা ভেসে উঠল। হয়তো মৌ সেখানে গিয়েছিল। রাত তখন প্রায় 12টা। এদিকে ট্রেন অবিরাম ছুটে চলেছে সিলেটের দিকে, আর আমি পৌঁছে গেলাম আমার ভাড়া বাসায়। বাড়িওয়ালা দরজা খুলতেই আমি ব্যাক খুলে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, আমার খোঁজে কেউ কি এসেছিল? বাড়িওয়ালা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হ্যাঁ বাবা, তোমার স্ত্রী কয়েকবার এসেছিল, আজ সকালে এসেছিল। মেয়েটাকে খুব ক্লান্ত আর ভেঙে পড়া লাগছিল। কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করলো আমার বুকে। আমি অবিশ্বাসের চোখেই বললাম, কি বলছেন আঙ্কেল, সত্যি? হ্যাঁ বাবা, অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমার বুকটা হু হু করে উঠল। মনে মনে নিজেকে দোষ দিতে লাগলাম। তাহলে সে আমাকে খুঁজেছিল, অথচ আমি ছিলাম না। কিছুক্ষণ নীরব থাকার পর বললাম, আঙ্কেল, আমি এখানে আর কয়েকদিন থাকতে চাই। বাড়িওয়ালা মৃদু হেসে বললেন, কোনো সমস্যা নেই বাবা, তোমার এখনো 3 মাসের অগ্রিম ভাড়া জমা আছে। সেদিনের রাতটা আমার জীবনের দীর্ঘতম রাত হয়ে রইল। বিছানায় শুয়ে এক ফোঁটা ঘুম এলো না। বারবার শুধু ময়ের ভেজা মুখটাই চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ঢাকা থেকে মার ফোন এলে কয়েক কথার উত্তর দিয়ে কেটে দিলাম। আমার এখন কারোর সঙ্গে কথা বলার শক্তি নেই। অন্যদিকে মৌ এখনও ট্রেনের জানালার পাশে বসে আছে। চোখের কোণে জমে থাকা অশ্রু থামারই নাম নেই। তার পাশের সিটে বসা এক বয়স্ক মহিলা অনেকক্ষণ ধরে সবকিছু লক্ষ্য করছিলেন। শেষ পর্যন্ত তিনি স্নেহ ভরা কণ্ঠে বললেন, কি হয়েছে মা, এত কাঁদছো কেন? আমি তোমার মায়ের বয়সী, চাইলে আমাকে বলতে পারো। মৌ প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে চোখ মুছে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। সব শুনে বৃদ্ধা মহিলা চোখ ভিজে উঠল। তিনি মমতা ভরা কণ্ঠে বললেন, মা, সিলেটে তোমার থাকার কোনো জায়গা আছে? মৌ মাথা নেড়ে না বলল। বৃদ্ধা আবার বললেন, আমার স্বামী মারা গেছেন, আমার কোনো সন্তান নেই, আমি একাই থাকি। বাড়িতে একটা খালি ঘর আছে, যদি আপত্তি না থাকে তুমি আমার সঙ্গে থাকতে পারো। সামর্থ্য অনুযায়ী ভাড়া দিলেই হবে, আমারও একাকিত্বটা একটু কমবে। মৌ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আপনি তো আমাকে চিনেনও না, তবুও এত বড় বিশ্বাস করছেন কেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, সব সম্পর্ক রক্তের হয় না মা, কিছু সম্পর্ক মানুষ চিনেই তৈরি হয়। এই কথাটুকু শুনে বহুদিন পর ময়ের বুকের ভিতর সামান্য উষ্ণতা অনুভূতি হলো। সে আর আপত্তি করল না, নিঃশব্দে সম্মতি জানালো। পরদিন সকাল। আমার একটাই লক্ষ্য, যেভাবেই হোক মৌকে খুঁজে বের করা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ পড়ল আকাশের ওপর। মুহূর্তেই চিনে ফেললাম তাকে। দ্রুত সামনে গিয়ে বললাম, আপনাকে আমি একদিন ভার্সিটির সামনে মৌকে বাইকে নামিয়ে দিতে দেখেছিলাম। আকাশ কিছুটা অবাক হয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর মৌকে আপনি কীভাবে চেনেন? আমি মৌয়ের স্বামী, আমরা গোপনে বিয়ে করেছি। কথাটা শুনে আকাশের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে হতাবাক হয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বলল, তাহলে ময়ের গর্ভের সন্তানের বাবা আপনি? আকাশের মুখ থেকে কথাটা বেরোতেই যেন সময় থমকে গেল। মুহূর্তের মধ্যে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। মনে হলো শরীরের প্রতিটা শিরা উপশিরায় বরফ শীতল স্রোত বয়ে গেল। চোখ দুটো লাল হয়ে উঠল, আর বুকের গভীর থেকে চাপায় হাহাকার উঠে এলো। তাহলে আমি বাবা হতে চলেছি? পরক্ষণে সে আনন্দকে গ্রাস করে নিল অপরাধবোধ। আমার মৌ আমার সন্তানের জন্য এত কষ্ট সহ্য করেছে। আমি কাপা হাতে আকাশে 2 হাত শক্ত করে ধরে ফেললাম। ভাই, আমার মৌ আমার সন্তানের মা হতে চলেছে, সত্যি বলছেন? কোথায় আমার মৌ? প্লিজ আমাকে বলুন। আকাশ বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে বুঝতে পারল এই কঠিন চেহারার মানুষের বুকের ভেতরেও ভালোবাসার জন্য পড়ে যাওয়া একটা হৃদয় আছে। গভীর নিঃশ্বাস ফেলে আকাশ বলল, আমি তখন চট্টগ্রামে ছিলাম না, পরে ফপির কাছ থেকে সব শুনেছি। মৌকে কীভাবে মারধর করা হয়েছে, কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সব জানি। আমি যদি সেদিন এখানে থাকতাম, নিজের জীবন দিয়ে হলেও ওকে একা ছেড়ে দিতাম না। প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির মতো বিদ্ধ করছিল আমার বুক। আমার চোখের সামনে ভেসে উঠল রক্তাক্ত ময়ের মুখ। একা অসহায় গর্ভে আমাদের সন্তানকে আগলে জীবন বাঁচানোর লড়াই। মৌ আমার জন্য, আমাদের সন্তানের জন্য এত কিছু সহ্য করেছো। পরক্ষণে আমার চল শক্ত হয়ে গেল, চোখে নেমে এলো ভয়ঙ্কর দৃঢ়তা। ভাই, আমার সঙ্গে একবার ময়ের বাড়ি যাবেন? আকাশ মাথা নাড়ল। অবশ্যই, আমি মৌকে পছন্দ করতাম, কিন্তু তাকে না পেলেও চাই সে সুখে থাকুক। তাকে খুঁজে পেতে যতটুকু পারি আমি আপনার পাশে আছি। দীর্ঘ পথ পেরিয়ে মৌ পৌঁছে গেল সিলেটে। নতুন শহর, নতুন মানুষ, নতুন এক অনিশ্চিত জীবন। স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে বৃদ্ধা মহিলার সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। জানালার বাইরে অপরিচিত শহর ছুটে চলছিল, আর মৌ ভাবছিল, ইলহাম, তুমি কি কোনোদিন আমাকে খুঁজে পাবে? তুমি কি কখনো আমাকে আর ক্ষমা করবে না? এদিকে আমি আর আকাশ পৌঁছে গেল মৌদের বাড়িতে। দরজা ঠেলে ভেতরে ঢুকেই
সামিরা বেগমের সামনে গিয়ে বজ্রা গর্জনের মতো চিৎকার করে উঠলাম, আমার মৌ কোথায়? আমার কণ্ঠে তীব্রতায় যেন পুরো বাড়ি কেঁপে উঠল। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলেন মাহবুব সাহেব। চিৎকার শুনে আশেপাশে প্রতিবেশীরাও জড়ো হতে লাগলো, যাদের অনেকেই সেদিন মৌকে অপমান আর নির্যাতন করেছিল। সামিরা বেগমের মুখ মুহূর্তেই বিষণ্ণ হয়ে গেল, ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। মাহবুব সাহেব গম্ভীর গলায় বললেন, কে তুমি? এভাবে চিৎকার করছো কেন? মাহবুব সাহেবের কথা শুনে সামিরা বেগম সাহস ফিরে পেলেন। ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি এসে বললেন, এটা কোনো চরিত্রহীন মেয়ের বাড়ি না যে বিয়ের আগেই পেট বাঁধিয়ে আসে। কথাটা শেষ হওয়ার আগেই আমার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। মুহূর্তে উত্তেজনায় আমি ঝাঁপিয়ে পড়ে সামিরা বেগমকে শক্তভাবে চুলের মুঠি ধরে ফেলি, আর একের পর এক এলোপাতাড়ি ঘুষি মারছি। চারপাশে সবাই আতঙ্কে জমে যায়, কেউ এগিয়ে আসার সাহস পায় না, আর একটা শব্দও না। আমার কণ্ঠে এমন তীব্র ক্রোধ ছিল যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সামিরা বেগমের চুলের মুঠি শক্ত করে ধরে টেনে আমি বজ্রকণ্ঠে ঘোষণা করলাম, মৌ চরিত্রহীন নয়, সে আমার স্ত্রী। আমি আব্রাহাম খান ইলহাম, এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ার সিইও, আর ওর গর্ভে যে সন্তান আছে সে আমার সন্তান। কথাগুলো শুনে মুহূর্তে পুরো পরিবেশ পাল্টে গেল। যারা কিছুদিন আগে মৌকে অপমান করেছিল তাদের মুখের রঙও উধাও হয়ে গেল। একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগলো, কারো ঠোঁট শুকিয়ে গেল, কারো বুক ধরফড় করতে লাগলো। মনে মনে সবাই একটা কথাই ভাবছিল, আমরাও তো মৌকে মেরেছিলাম, যদি এই মানুষটা সব জেনে যায়। মাহবুব সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিঃশব্দে। আমার মেয়ের ওপর এতদিন যে অন্যায় হয়েছে, আজ তার বিচার শুরু হলো। আমি চারদিকে তাকিয়ে আবার বললাম, শুনে রাখুন সবাই, 3 দিনের মধ্যে যদি আমি আমার স্ত্রীকে খুঁজে না পাই, তাহলে যারা সর্বনাশের জন্য দায়ী কাউকে আমি ছাড়ব না, তাদের বংশের অস্তিত্ব আমি মুছে দেব। কথাগুলো বলে আমি ঘুরে দাঁড়ালাম। আকাশও আমার সঙ্গে বেরিয়ে এলো। পেছনে মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত পড়ে রইলেন সামিরা বেগম। রক্তাক্ত আতঙ্কিত অবস্থায় তিনি হাঁপাচ্ছিলেন। তার 2 মেয়ে ছুটে এসে কাপা গলায় বলল, মা, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। মানুষটা যদি ফিরে আসে আমাদেরও ছেড়ে কথা বলবে না। সেদিন হুমকি দিয়ে চলে এসেছিলাম আমি, কিন্তু সেই হুমকি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পরদিন থেকে শুরু হয়েছিল পাগলের মতো মৌকে খোঁজার অভিযান। চট্টগ্রামের অলিগলি, পরিচিত অপরিচিত সব জায়গায় ছুটে বেরিয়েছি আমি। প্রতিটি দরজায় কড়া নেড়েছি, প্রতিটি সম্ভাবনার পিছনে ছুটেছি, কিন্তু মৌ যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। অন্যদিকে আমার সেই ভয়ঙ্কর রূপ নিজের চোখে দেখার পর থেকেই সামিরা বেগম ও তার 2 মেয়ের জীবন পরিণত হয় আতঙ্কে। প্রতিটি দরজার কড়া নাড়ার শব্দে তারা চমকে উঠত। প্রতিটি গাড়ির শব্দে মনে হতো আমি এসে গেছি। তারা বুঝে গিয়েছে এতদিন তারা বাঘের লেজ নিয়ে খেলা করেছে। শেষ পর্যন্ত সেই ভয় সহ্য করতে না পেরে এক গভীর রাতে তারা সব ফেলে অন্যত্র পালিয়ে যায়। কয়েক মাস খোঁজেও কোনো খোঁজ না পেয়ে আমি একদিন ঢাকায় ফিরে এলাম। বাইরে থেকে আমি আগের মতোই কঠিন, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলাম। শুধু মা বাবার মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত কষ্ট বুকের গভীরে চাপা দিয়ে রাখলাম। দিনে অফিস, রাতে নিঃশব্দে কান্না, এভাবেই চলতে লাগলো আমার জীবন। অন্যদিকে গর্ভে আমার সন্তান নিয়ে প্রতিদিন অফিস করছে। শরীর দিন দিন ভারী হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও থেমে থাকার সুযোগ নেই, কারণ এখন সে একা নয়, তার ভেতরে আরেকটা প্রাণ বেঁচে আছে। মাস গড়িয়ে একদিন এসে গেল সেই প্রতীক্ষিত মুহূর্ত। প্রসব বেদনা নিয়ে মুখে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, তখন চোখ বুজে সে মনে মনে বলল, ইলহাম তুমি কোথায়? আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমাদের সন্তানকে কে আগলে রাখবে? তুমি আমার উপর এতটাই রাগ করেছিলে যে একবারও ফিরেও তাকালে না। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, সাথে জমা হয় আরও গভীর অভিমান। কিছুক্ষণ পর হাসপাতালের নীরবতা ভেঙে ভেসে এলো এক নবজাতকের কান্না। মৌ জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের। নার্স ছোট শিশুটিকে মায়ের বুকে তুলে দিতেই মৌ কাপা হাতে তাকে জড়িয়ে ধরল। মনে হলো পৃথিবীর সমস্ত কষ্ট এই একটি স্পর্শেই সার্থক হয়ে গেছে। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী রইল না। ডক্টর গম্ভীর মুখে বললেন, মিস মেহের, আপনার মেয়ের সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু একটা বিষয় আপনাকে জানাতে হবে। ময়ের বুক ধুক করে উঠল। কি হয়েছে ডাক্তার? আমার মেয়ের কি হয়েছে? ডক্টর শান্ত কণ্ঠে বললেন, ভয় পাবেন না, আপনার মেয়ের জন্মগতভাবে হাতে একটা সমস্যা আছে। আপাতত প্রতি মাসে একটি বিশেষ ইঞ্জেকশন দিতে হবে, যার দাম প্রায় 20,000 টাকা। আর 6 বছর বয়স হলেই একটি অপারেশন করতে হবে। অপারেশন সফল হলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, আর এমনিতেও সে নর্মাল জীবন করতে পারবে। কথাগুলো শুনে ময়ের বুকটা যেন হু হু করে উঠল। সে নিঃশব্দে নিজের মেয়ের কপালে চুমু খেয়ে মনে মনে বলল, এদিকে আমি বাবার ব্যবসা ধরেছি ঠিকই, কিন্তু আগের মতো সাফল্য আসছে না। প্রতিবার বড় কোনো প্রজেক্টের সামনে দাঁড়ালেই মির্জা বাহাদুর আমাকে আটকে দেয়।
তার উপর আমার মনও ব্যবসায় নেই। ফাইলের পাতে চোখ রাখলেই যেন আমি খুঁজে বেড়াই একটি মুখ, মৌ। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। এই 5 বছর আমি নিজেকে একজন দায়িত্বশীল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যদিও হৃদয়ের শূন্যতা আজও পূরণ হয়নি। আর মৌ, সে আজও প্রতিটি টাকার হিসাব করে বাঁচে, কারণ প্রতি মাসে তাকে কিনতে হয় তিথির জন্য দামি ইঞ্জেকশন। একদিন অফিসে গিয়ে সে ম্যানেজারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আজ একটু ছুটি দরকার, আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে। ম্যানেজার মৃদু হেসেই বললেন, মিস মেহের, এখানে ভর্তি করাবেন না। মৌ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন স্যার? ম্যানেজার বলল, ঢাকা হেড অফিস থেকে দক্ষ একজন কর্মকর্তা চাওয়া হয়েছে। আমি আপনার নাম রেকমেন্ড করেছি। 2 দিন পর আপনাকে ঢাকার হেড অফিসে জয়েন করতে হবে। আপনার মেয়েকেও সেখানে স্কুলে ভর্তি করিয়ে দিবেন। মৌ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এই চাকরিটাই তার বেঁচে থাকার অবলম্বন। এই বেতনের টাকাতেই তো প্রতি মাসে তিথির ইঞ্জেকশন কেনা হয়। তাই আর আপত্তি করল না। 2 দিন পর মৌ আর তার 5 বছরের মেয়ে তিথি ঢাকায় এসে পৌঁছালো। তিথি চারদিকে কৌতূহল চোখে তাকিয়ে হঠাৎ বলল, মিসেস মেহের, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? নাকি আমাকে বিক্রি করে দেবে? তিথির কথা শুনে আশেপাশে সবাই একসঙ্গে ঘুরে তাকালো। একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে রাগী গলায় বললেন, এই যে মেয়ে, তুমি কি বাচ্চাটাকে কিডন্যাপ করেছো? আমি কিন্তু এখনই পুলিশকে ফোন করছি। মৌ লজ্জায় অস্থির হয়ে গেল। না না আঙ্কেল, এটা আমার মেয়ে। তারপর নিচু হয়ে তিথির কানে কানে বলল, তিথি, সত্যিটা বলো মা। তিথি ঠোঁট ফুলে ফিসফিস করেই বলল, আগে মোবাইলেও গেম খেলবো, তারপর বলবো। মৌ অসহায় মুখে নিজের মোবাইলটা এগিয়ে দিল। মোবাইলটা হাতে পেয়েই তিথি দুষ্ট হাসি এসে লোকটার দিকে তাকিয়ে বলল, এই যে পুরোটা তো, এটা আমার আম্মু। উনি আমাকে মোবাইল দিচ্ছিল না, তাই মজা করেছি। মুহূর্তে চারপাশে হাসির রোল পড়ে গেল। লোকটা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কি সাংঘাতিক বাচ্চা রে বাবা। মৌ কপালে হাত ঠেকিয়ে মৃদু হেসে ফেলল। এই দুষ্ট মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিথির স্কুলে ভর্তি শেষ করে পরদিন সকালে মৌ পৌঁছে গেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির হেড অফিসে। রিসিপশনে গিয়ে বিনয় স্বরে বলল, ম্যাম, আমি সিলেট ব্রাঞ্চ থেকে এসেছি। সিও স্যারের পিএ হিসেবে জয়েন করার জন্য রিপোর্ট করতে এসেছি। রিসিপশনের ডেস্কে বসা মোহনা একবার মাথা থেকে পা পর্যন্ত মুখে দেখল। হিজাবে ঢাকা মুখ, ভদ্র শান্ত ব্যক্তিত্ব। কেন জানি তার ভেতরে হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। কারণ সে বহুদিন ধরেই আমাকে একতরফা ভালোবাসে। ঠোঁট বাঁকিয়ে এসে বলল, চাকরি করতে এসেছেন? ঠিক আছে, তাই বলে মুখটা এভাবে হিজাব দিয়ে ঢেকে রাখার কি দরকার? মৌ শান্ত গলায় উত্তর দিল, আমার মুখ দেখার অধিকার শুধু আমার স্বামীর, অন্য কারো নয়। স্যারের কেবিনটা কোন দিকে বলবেন? মোহনার মুখ আরো গোমরা হয়ে উঠল। সে বিরক্তি গলায় বলল, সামনে গিয়ে ডান দিকে, ওটাই মিস্টার আব্রাহাম খানের কেবিন। আব্রাহাম নামটা কানে আসতেই ময়ের পুরো শরীর কেঁপে উঠল। মুহূর্তের জন্য মনে হলো 5 বছরের জমে থাকা স্মৃতিগুলো একসঙ্গে দরজায় করা নাড়ছে। কিন্তু পরক্ষণে সে নিজের বুক শক্ত করল। অভিমান কখনো কখনো ভালোবাসার চেয়েও ভারী হয়। গভীর একটা নিঃশ্বাস ফেলে সে ধীরে ধীরে কেবিনের দিকে হাঁটতে শুরু করলো। সে জানতো না আর মাত্র কয়েক কদম পরেই তার ভাগ্যের চাকা আবার ঘুরতে চলেছে। কেবিনের দরজার উপর বড় বড় করে সোনালি অক্ষরে লেখা, আব্রাহাম খান ইলহাম, সিইও, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নামটা পড়তেই ময়ের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। 5 বছর ধরে বুকের গভীরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলো যেন মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, হাত দুটো অজান্তে কাঁপতে লাগলো। তবুও নিজেকে সামলে দরজায় আলতো করে নক করে বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কামিন। মৌ ধীরে ধীরে কেবিনে প্রবেশ করলো। ভেতরে তখন আমি ও আমার ম্যানেজার শেহাজাদ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আলোচনা করছিলাম। আমার চোখে পুরো সময়টাই টেবিলের উপর ছড়িয়ে থাকা নথিগুলোর দিকে নিবদ্ধ। আমি একবারের জন্য মাথা তুলে দরজার দিকে তাকালাম না। আর ঠিক সেই মুহূর্তে ময়ের চোখ পড়ল আমার উপর। 6 বছর, দীর্ঘ 6 বছর পর নিজের স্বামীকে সামনে দেখে তার বুকের ভেতর যেন হাজারো ঝড় একসঙ্গে আছড়ে পড়ল। চোখ ঝাপসা হয়ে এলো, ঠোঁটও কাঁপতে লাগলো। হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন বুকের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসবে। কতবার যে সে স্বপ্ন দেখেছে এই মানুষটাকে আবার একবার দেখবে। কত রাত সে চোখের জলে ভিজেছে, আর সেই মানুষটাই তার থেকে মাত্র কয়েক হাত দূরে বসে আছে। তবুও যেন আলোকবর্ষের দূরত্ব। অজান্তে ময়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মনের ভেতর চাপা কান্না হাহাকার করে উঠল। ইলহাম, আমি ফিরে এসেছি, তোমার মৌ ফিরে এসেছে, কিন্তু তুমি একবারও আমার দিকে তাকালে না। পরক্ষণে নিজের বুকটা শক্ত করে ফেলল। সে অভিমানে বুকটা হাহাকার করে উঠল। না, আমি নিজে থেকে কোনো পরিচয় দেব না। যেদিন তুমি আমাকে চিনতে পারবে সেদিনই জানবে আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ম্যানেজার আহমেদ শেহজাদ বললেন,
মিসেস মেহের, আপনি তো সিলেট ব্রাঞ্চ থেকে এসেছেন। মৌ দ্রুত চোখের পানি মুছে মাথা নাড়ল। শেহজাদ আবার বললেন, স্যার, উনি আমাদের নতুন পিএ, সিলেট ব্রাঞ্চ থেকে ট্রান্সফার হয়ে এসেছে। আমি তখনও ফাইলের উপর চোখ রেখেই শান্ত কণ্ঠে বললাম, ওনার সঙ্গে নতুন করে 3 বছরের কন্ট্রাক্ট সাইন করিয়ে নিন, তারপর সব কাজ বুঝিয়ে দিন। একবারের জন্য আমি মাথা তুলে আমার নতুন পিয়ের মুখ দেখলাম না। দেখলে হয়তো চিনব না, কারণ ময়ের মুখ নেকাপে ঢাকা। মৌ মৃদু করে চোখ বন্ধ করলো। বুকের ভেতরের অভিমানটা যেন আরও গভীর হয়ে উঠল। এটাই হয়তো নিয়তি। এত কাছে এসেও তুমি আমাকে চিনলে না, আর আমিও আজ নিজের পরিচয় লুকিয়ে রাখলাম। এরপর আহমেদ শেহজাদ ধৈর্য সহকারে মৌকে অফিসের সব কাজ বুঝিয়ে দিলেন। কোন ফাইল কোথায় থাকবে, কোন মেল কোথায় পাঠাতে হবে, সিইউর সময়সূচি সব কিছু বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে ময়ের স্বাক্ষর নিয়ে তার জয়েনিং সম্পন্ন করলেন। এরপর তিনি পুরো অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বললেন, সকলেই শুনুন, উনি মিসেস মেহের। আজ থেকে উনি আমাদের সিও স্যারের নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। আশা করি আপনারা সবাই ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর শেহজাদ ময়ের দিকে তাকিয়ে বললেন, মিসেস মেহের, আপনি পদ্মা করেন, অন্য অনেক মেয়ে মতো নন। সিলেট অফিস থেকে বড় স্যার আপনার সম্পর্কে জেনে শুনে আপনাকে এখানে পাঠিয়েছে, তাই আশা করি কোম্পানি আপনার ওপর যে বিশ্বাস রেখেছে আপনি কখনো সেই বিশ্বাস ভঙ্গ করবেন না। মৌ মাথা নত করে শান্ত স্বরে বলল, ইনশাল্লাহ স্যার, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। ঠিক তখন অফিসের আরেক সহকর্মী আয়না ধীরে ধীরে মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। চারপাশে একবার তাকিয়ে নিচু স্বরে বলল, মিস মোহনা, এই মেয়েটা ছাড়ের পিয়ে হয়ে এসেছে, পরে আবার আমাদের ছাড়ের উপর ভাগ বসাবে না তো? মোহনা একবার দূর থেকে ময়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, না মিস আয়না, মেয়েটা পর্দা করে, স্বামী ছাড়া নাকি কাউকে নিজের মুখ দেখায় না, আমাকেও আজ পর্যন্ত মুখ দেখায়নি। আয়না স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসেই বলল, বাহ, তাহলে তো ভালো, আমাদের দুজনের মাঝখানে তৃতীয় কেউ আসছে না। সেদিন সারাদিনই মৌ নতুন অফিসের কাজ বুঝে নেওয়া ব্যস্ত ছিল। একের পর এক ফাইল, মিটিং, শিডিউল, অফিসের নিয়ম সব কিছু মনোযোগ দিয়ে শিখছিল সে। তবুও কাজের ফাঁকে ফাঁকে তার মন বারবার ছুটে যাচ্ছিল একটা মানুষের দিকেই। আর একবার যদি আমাকে দেখতে পেত, এই অদম্য ইচ্ছেটা বারবার বুকের ভিতরে নাড়াচাড়া দিয়ে উঠছিল। সন্ধ্যা নেমে এলো। এক এক করে অফিসে সব স্টাফ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। পুরো ফ্লোর প্রায় ফাঁকা, কিন্তু মৌ তখনও নিজের ডেস্কে বসে ফাইলগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে বেশি হলো এক পরিচিত গম্ভীর কণ্ঠ, মিসেস মেহের। কণ্ঠটা শুনেই ময়ের বুক ধুক করে উঠল। সে ধীরে ধীরে পিছনে ফিরল। আমি দাঁড়িয়ে আছি। আপনি আমার নতুন পিএ। আপনার সঙ্গে ভালো করে এখনও কথা হয়নি। আজ অনেক রাত হয়ে গেছে, আপনি আজ বাড়ি চলে যান। আগামীকাল ঠিক সকাল 8টার মতো অফিসে চলে আসবেন। এতটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ঘুরে ধীর পায়ে নিজের কেবিনের দিকে চলে গেলাম। মৌ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কত কথা ছিল, কত অভিমান ছিল, কিন্তু ঠোঁটের কোণে এসেই সব শব্দ যেন হারিয়ে গেল। নিজেকে সামলে দ্রুত নিজের কাজ শেষ করে সেও বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় ফিরেই দরজা খুলে নিজের মেয়ে তিথিকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল মৌ। পরক্ষণেই বাঁধ ভাঙা জোয়ারের মতো কান্নায় ভেঙে পড়ল। সে এমনভাবে কাঁদছিল যেন 6 বছরে জমে থাকা সব কষ্ট আজ চোখের জলে গলে বেরিয়ে আসছে। তিথি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিষ্পাপ কণ্ঠে বলল, মিসেস মেহের, তুমি কাঁদছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমার সমস্যা শুনবো। মেয়ের মুখে এমন পাকা কথা শুনে কান্নার মধ্যেই মৌ হেসে ফেলল। চোখের পানি মুছে বলল, এই তিথি, আমি কিন্তু তোমার মা, এভাবে আমার নাম ধরে ডাকতে নেই। এটা কিন্তু খুব বেশি পাকনামি হয়ে যাচ্ছে। তিথি ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, তোমাকে নয় মা ডাকবো, কিন্তু আমি ছোট না, অনেক বড় হয়ে গেছি। তুমি রাতে বারান্দায় কোনায় বসে পাপার কথা মনে করে কাঁদো, আমি কিন্তু সব জানি। মেয়ের কথায় মেয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। পরক্ষণে সে তিথির নাকটা আলতো করে চেপে ধরে মুচকি এসে বলল, ওরে আমার পাকা বুড়ি, তুই এত পাকনা হলি কি করে? নিশ্চয়ই এটা তোর বাবার রক্ত, না হলে 5 বছর বয়সেই কেউ এত কিছু বুঝতে পারে? মা মেয়ের হাসির মধ্যে কিছুক্ষণের জন্য হলেও ঘরের বিষণ্ণতা মিলিয়ে গেল। পরদিন সকালে আমি নিজের কেবিনে বসে গুরুত্বপূর্ণ কিছু ফাইল দেখছিলাম। হঠাৎই ইন্টারকমে বললাম, মিসেস মেহের, একটু এদিকে আসবেন, টিকে গ্রুপের ফাইলটা নিয়ে আসুন। মৌ দ্রুত ফাইল হাতে নিয়ে কেবিনে প্রবেশ করলো। ফাইলটা টেবিলে রেখে সামনে চেয়ারে বসতেই হঠাৎই আমার চোখ উঠে আটকে গেল ময়ের চোখে। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিল। আমার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। মেরুদণ্ড বেয়ে অজানা শীতল স্রোত নেমে গেল।
নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীরের রোম দাঁড়িয়ে গেল। নিকাবে ঢাকা মুখ, কিন্তু সেই দুটো চোখ এত চেনা কেন, এত আপন কেন? মনে হলো এই চোখ দুটো আমি হাজার মানুষের ভিড় থেকেও চিনে নিতে পারবো। পরক্ষণেই আমার মনের পর্দায় ভেসে উঠল মৌ। নিজের অস্থিরতা লুকিয়ে আমি দীর্ঘলায় জিজ্ঞাসা করলাম, মিসেস মেহের, আপনি কি বিবাহিত? প্রশ্নটা শুনেই মৌয়ের বুকের ভিতর জমে থাকা অভিমান যেন দাউ দাউ করে জ্বলে উঠল। মনে মনে বলল, হারামজাদা নিজের স্ত্রী আর সন্তানের খোঁজ না নিয়ে আজ আমাকে জিজ্ঞেস করছে আমি বিবাহিত কিনা। তবুও বাইরের চেহারায় কোনো পরিবর্তন আনলো না। শীতল কণ্ঠে বলল, স্যার, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি কাজের কথা বলুন। উত্তর শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। কিন্তু আশ্চর্য, এই কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি, রাগ লুকিয়ে রাখার ধরন, সব কিছু যেন আমাকে বারবার ময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক তখনই দরজায় নক করে ভেতরে প্রবেশ করলেন আহমেদ শেহজাদ। স্যার, আমি টেন্ডার জমা করছি কিন্তু কি? নির্ভয়ে বলুন। শেহজাদ কিছুটা দ্বিধায় ভরে বলল, স্যার, এই 10,000 কোটি টাকার প্রজেক্ট মির্জা বাহাদুরও টেন্ডার জমা দিয়েছেন। ওনার নাম শুনেই অন্য কোনো কোম্পানি টেন্ডার জমা দেয়নি, উল্টা সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। সমস্যা নেই, টেন্ডার ঘোষণার দিন আমি নিজেই সেখানে উপস্থিত থাকব। শেহজাদ এবার আরও নিচু স্বরেই বললেন, স্যার, মির্জা বাহাদুর কিন্তু ভয়ঙ্কর মানুষ। তিনি চাইলে রাতারাতি সরকার পর্যন্ত বদলে দিতে পারেন। এই দেশকে ক্ষমতায় থাকবে সেটাও নাকি তার ইশারায় ঠিক হয়। আপনার বাবার সঙ্গে উনি কি করেছিলেন সেটা তো আপনি জানেনই। কথাগুলো শেষ হতেই কেবিনে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালা সামনে গিয়ে দাঁড়ালাম। মিস্টার শেহজাদ, মনে রাখবেন, বাপেরও বাপ থাকে। এতদিন সবাই মির্জা বাহাদুরকে দেখে মাথা নিচু করেছে। এবার সময় এসেছে তার চোখে চোখ রেখে কথা বলার। কথাগুলো শুনেই শেহজাদের বুক কেঁপে উঠল। তিনি নির্বাক চোখে নিজের সিওর দিকে তাকিয়ে রইলেন। মনের ভিতর একটা প্রশ্নে ঘুরপাক খেতে লাগলো, সত্যি কি আব্রাহাম স্যার সাধারণ চুনোপুটি হয়ে জঙ্গলের রাজার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস রাখেন? ময়ের কথা মনে পড়তেই আজকাল আমার বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে ওঠে। অফিসের কোলাহল, কোটি টাকার ফাইল, শত শত মানুষের আনাগোনা কিছুই আমাকে আর শান্তি দিতে পারে না। তাই মাঝে মধ্যেই আমি অফিস থেকে একটু দূরে ছোট্ট পার্কটায় গিয়ে কিছুক্ষণ একা হাঁটি। হয়তো সেখানে গেলে বুকের ভেতরে জ্বরটা একটু হলেও থেমে যাবে, এই আশাতেই। সেদিনও ঠিক তেমনই আনমনে হাঁটছিলাম। চোখে ছিল না চারপাশের কোনো খেয়াল, মনে শুধু একটাই নাম, মৌ। হঠাৎই আহ করে একটা ছোট্ট মেয়ের কণ্ঠে চিৎকার ভেসে এলো, আর আমি চমকে উঠলাম। আমি বুঝতেই পারিনি, হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত মেয়েটির ছোট্ট পায়ের উপর আমি পা দিয়ে ফেলেছি। পরের মুহূর্তে ছোট্ট মেয়েটি দুহাত কোমরে রেখে রাগে বসতে বসতে বলে উঠল, এই যে এত বড় দামড়া বুড়ো, চোখে দেখে হাঁটতে পারো না? আর একটু হলে পাথর মেরে তোমার দুইটা চোখ কানা করে দিতাম। কথাটা শুনে আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে 5-6 বছরের একটা ফুটফুটে ছোট্ট মেয়ে। গোলকাল মুখ, টুকটুকে গাল, বড় বড় দুটো চোখ, মাথায় দুই পাশে বাঁধা ছোট্ট ঝুঁটি। দেখতে যেন একেবারে তুলতুলে পুতুল, কিন্তু সেই নিষ্পাপ মুখ থেকে বেরোচ্ছে একের পর এক আগুন ঝরানো কথা। আমার চোখ কপাল উঠে গেল। এই পিচ্ছি, তুমি কাকে দামরা বললে? হ্যাঁ, বেদব একটা। ছোট্ট মেয়েটি একচলো না নড়ে উত্তর দিল, আশেপাশে তুমি ছাড়া ওর কোনো দামড়া আছে নাকি? তাহলে তোমাকে বলছি। আর হ্যাঁ, তুমি সত্যি কানা। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। একটা 5 বছরের বাচ্চা আমাকে এমনভাবে অপমান করছে। এই মেয়ে, তুমি এত ঝগড়াটে কেন? এখনও নাক টিপলে দুধ বের হবে, আর কথা বলো যেন 10টা মামলা জিতে আসছো। তিথি এবার আরও খেপে গেল। সে আঙ্গুল তুলে আমার দিকে দেখিয়ে বলল, এই বুড়ো দামড়ায়, আমি ঝগড়াটে না, তুমি ঝগড়াটে ছেলে হয়ে একটা ছোট্ট মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো, লজ্জা করে না? আর বেশি কথা বলে সত্যি পাথর মেরে মাথা ফাটিয়ে দেবো। পার্কের আশেপাশে কয়েকজন দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। কেউ মুচকি হাসছে, কেউ আবার হাসি চেপে রাখতে পারছে না। আমি বুঝলাম, আর 1 মিনিট দাঁড়িয়ে থাকলে আজ আমার সম্মানের শেষকৃত্য হয়ে যাবে। একজন 5 বছরের বাচ্চার সঙ্গে তর্কে যেতে তো দূরের কথা, উল্টো আরও হাঁটতে হবে। আমি গম্ভীর মুখে সেখান থেকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে তিথি 2 আঙ্গুল চোখের দিকে দেখিয়ে আবার আমার দিকে তাক করলো। এই যে বুড়ো, সামনে সাবধানে হাঁটবে, আবার কাউকে চাপা দিলে কিন্তু এবার সত্যি পাথর মারবো। আমি একবার পিছনে তাকিয়ে শুধু দীর্ঘ শ্বাস ফেললাম। মনে মনে বললাম, হায় আল্লাহ, এ আবার কেমন ভয়ঙ্কর পিচ্ছি। সন্ধ্যায় বাড়িতে ফিরতেই মাইশা ট্রেতে করে ঠান্ডা শরবত এনে আমার সামনে ধরলো। আমি অবাক হয়ে বললাম, কিরে মাইশা, আজ এত সেবা যত্ন? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে? মাইশা লাজুক হেসে বলল, আব্রাহাম ভাই,
আমি তোমার অফিসে চাকরি করতে চাই, একটা পোস্ট দাও না। আগে পড়াশোনা শেষ কর, তারপর সিভি নিয়ে অফিসে আসিস। যদি যোগ্য হস চাকরি পেয়ে যাবি। মাইশের চোখে তখন এক অন্য স্বপ্নের ঝিলিক। চাকরি ছিল শুধু অজুহাত, আমার আরও কাছাকাছি যাওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। অন্যদিকে মুন্নি খান আর আজমল খান ক্রমশই মরিয়া হয়ে উঠেছে। একসময় বাবা যেসব সুযোগ সুবিধা তাদের দিতেন, এখন আমি সেগুলোর একটুও দিচ্ছি না। অবশেষে তারা গোপনে হাত মিলিয়েছে মির্জা বাহাদুরের সঙ্গে। ঝড়ের আগে নিস্তবতায় যেন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই মা আমার ঘরে ঢুকে বললেন, কিরে বাবা, তোর মুখটা এমন গোমরা কেন? মা, আজ একটা ভয়ঙ্কর ঝগড়াটে মহিলার সঙ্গে দেখা হয়েছে। না না, মহিলা না, একটা পিচ্ছি। এরপর পার্কে তিথির সঙ্গে হওয়া পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। সব শুনে মা নিজেকে সামলাতে পারলেন না, তিনি হো হো করে এসে উঠলেন। আমার এত বড় বদরাগী ছেলে কিনা একটা 5 বছরের বাচ্চার কাছে হার মেনে পালিয়ে এসেছে। এই দৃশ্যটা যদি আমি দেখতে পেতাম। মা, তুমি হাসছো? এই পিচ্ছিটাকে যদি পৃথিবীর ঝগড়াটে প্রতিযোগিতায় পাঠানো হয়, আমি শপথ করে বলছি প্রথম পুরস্কার নিয়ে ফিরবে। একদিকে এতটুকু বাচ্চা, অন্যদিকে মুখটা একেবারে মেশিন গান। 5 সেকেন্ডে 50টা কথা বলে দেয়। আর সাহস, উফ, যেন পুরো পৃথিবী ওরই। কিন্তু আমি জানতাম না যে দুষ্টু ঝগড়াটে পাকা ভয়ডরহীন অথচ ভীষণ নিষ্পাপ ছোট্ট মেয়েটার সঙ্গে আজ আমার দেখা হয়েছে। সেই ছোট্ট তিথি আমার নিজের রক্ত, নিজের বুকের ধন, নিজের অজানা পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরিচয়ে। বাবা লক্ষ্য করলেন মা একটানে হেসে চলেছেন। অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো মীরা, এভাবে হাসছো কেন? মা হাসি সামলে বললেন, তোমার এই বদরাগী ছেলে আজকে একটা পুচকে মেয়ের ভয়ে পালিয়ে এসেছে। বাবা ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। কি এমন হলো যে তুই পালিয়ে এলি? মা তখন পার্কে ঘটে যাওয়া পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললেন। ছোট্ট মেয়েটার একের পর এক জবাব, আমার রাগ, আর শেষে সম্মান বাঁচাতে সেখান থেকে চলে আসা, সব শুনে বাবাও হো হো করে হেসে উঠলেন। ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল। ঠিক আছে, যেদিন তোমাদের ওই পুচ্ছে ঝগড়াটে মেয়ের সঙ্গে দেখা হবে সেদিন বুঝবে ও আসলে একটা হাঁটতে চলা আগুনের গোলা। এত ছোট মানুষ, কিন্তু মুখটা যেন কামান। কথা শেষ করে আমি বিরক্ত মুখেই নিজের রুমের দিকে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে আজমল খান মেয়ে মাইশার দিকে তাকিয়ে বললেন, কিরে, বলেছিস তো? মাইশা মুচকে এসে উত্তর দিল, হ্যাঁ বাবা, আব্রাহাম ভাই বলেছেন সিভি নিয়ে অফিসে যেতে বলছে। ঠিক তখনই মুন্নি খান ঘরে ঢুকে বললেন, ভাইয়া, অফিসে শুধু মাইশা না, আমার মেয়ে রুহিও জয়েন্ট করবে। তারপর দুজন মেয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, তোদের মধ্যে যে আব্রাহামকে নিজের করে নিতে পারবে শেষ পর্যন্ত তার সঙ্গেই আব্রাহামের বিয়ে হবে। কাল দুজনই অফিসের সিভি নিয়ে যাবি, আর অফিসের ভেতরে সব খবর আমাদের জানাবি। একটা তথ্যও যেন বাদ না যায়। মাইশার মাহি একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। দুজনের চোখেই ভালোবাসার চেয়ে স্বার্থের জিলিকটাই বেশি স্পষ্ট ছিল। অন্যদিকে সন্ধ্যা অফিস শেষে মৌ বাসায় ফিরল। ঘরে ঢুকেই দেখল তিথি 2 গাল ফুলে মুখ লাল করে বসে আছে। মৌ মুচকে এসে মায়ের পাশে বসে পড়ল। কি রে তিথি, আজ আবার কার অবস্থা খারাপ করলি? তিথি রাগী গলায় বলল, মা, আজকে একটা দামড়া বুড়োর সঙ্গে ঝামেলা হয়েছে। উফ, কি যে ফাজিল মানুষ, ছেলে হয়েও মেয়েদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করে। মৌ হাসি চেপে বলল, তা এখন সেই লোকটার ভালো আছে তো, নাকি অবস্থা আশঙ্কাজনক? তিথি ঠোঁট ফুলিয়ে বলল, না, ভালোই আছে, কিন্তু করতে পারলাম না বলে মনটাই খারাপ, তার আগে পালিয়ে গেছে। মেয়ের শিশু সুলভ রাগ আর পাকনামো দেখে ময়ের মুখে অজান্তে হাসি ফুটে উঠল। সে জানতো না যার সঙ্গে তিথির এত বড় যুদ্ধ হয়েছে সেই মানুষটাই তিথির নিজের বাবা। পরদিন মাইশা রাহি দুজনে এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যোগ দিল। আমি তাদের কেবিনের বাইরে পাঠিয়ে নিজের কেবিনে মৌকে ডেকে নিলাম। মিসেস মেহের, একটা বিষয় খুব ভালো করে শুনবেন। এই 2 মেয়েকে আমার থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। মৌ বিস্মিত চোখে তাকিয়ে রইল। ওরা আমার পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ। অবিশ্বদের এমন কাজ দেবেন যাতে সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন ওদের হাতে না যায়। মনে করবেন অফিসের ভেতরে আমি নিজেই দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। কথাগুলো শুনে মৌ একেবারে স্তব্ধ হয়ে গেল। তার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। মনে মনে বলল, ইলহাম, তুমি এসব কি বলছো? নিজের পরিবার সম্পর্কে একজন মানুষ এতটা নিশ্চিত কিভাবে হতে পারে? তবুও মুখে শান্ত স্বরে বলল, ঠিক আছে স্যার, আমি বিষয়টা দেখছি। আমি শুধু মাথা নেড়ে আবার নিজের কাজে মন দিলাম। পরদিন সকালে 10,000 কোটি টাকার আন্তর্জাতিক প্রকল্পের টেন্ডার ঘোষণা দেওয়ার দিন আমি, মৌ ও শেজাত একসঙ্গে রওনা দিলাম আমেরিকার শীর্ষস্থানীয় কোম্পানির
বাংলাদেশের অফিসে। এটি ছিল সাধারণ কোনো প্রকল্প নয়। এখানে রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দাপট, ভয় দেখিয়ে কিছু অর্জন করা যাবে না। এখানে বিচার হবে শুধু 3টে বিষয়ে: পণ্যের গুণগত মান, ডিজাইন এবং মূল্য। গাড়ি জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহর দেখছিলাম। আজ প্রথমবার আমি মুখোমুখি হতে যাচ্ছি সেই মানুষটির, যার নাম শুনে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা কেঁপে ওঠে। মির্জা বাহাদুর, বাংলাদেশের ব্যবসা জগতের এক জীবন্ত কিংবদন্তি। আমি কখনো তাকে সামনাসামনি দেখিনি, সম্পর্কে আমার নানা হয়, শুধু মানুষের মুখে তার নাম শুনেছি। আর প্রতিবারই সেই নামের সঙ্গে দেখেছি মানুষের চোখে ভয়, কণ্ঠে আতঙ্ক, মুখে শ্রদ্ধা আর সংখ্যার মিশ্র ছাপ। আর সেই মানুষটির সামনে দাঁড়াতে হবে আমাকে। গাড়ি থামলো, আমি ধীর পায়ে ভবনের ভেতর প্রবেশ করলাম। আর ঠিক সেই মুহূর্তে হলের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মির্জা বাহাদুরের দৃষ্টি গিয়ে আটকালো আমার উপর। এক মুহূর্তে তার চোখ দুটো রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল, মুঠো করা হাতে শিরাগুলো ফুলে উঠল। তার দৃষ্টিতে এমন এক ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল, যেন এই মুহূর্তে সুযোগ পেলে আমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবেন। অন্যদিকে আমিও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই কিংবদন্তি ব্যবসায়ীর দিকে। 2 প্রজন্ম, 2 সাম্রাজ্য, 2 অগ্নিগিরি একই সাথে নিচে মুখোমুখি দাঁড়িয়ে রইলাম। আর নীরব সেই মুহূর্তটাই যেন ঘোষণা করে দিল, আজ থেকে শুরু হতে যাচ্ছে এমন এক ব্যবসায়িক যুদ্ধ, যার প্রতিটি পদক্ষেপ কাঁপিয়ে দেবে পুরো দেশ। আমেরিকান কোম্পানির বাংলাদেশের অফিসের বিশাল কনফারেন্স হলে তখন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, সিইও ও এমডিদের উপস্থিতিতে এক গম্ভীর পরিবেশ বিরাজ করছে। সবাই বারবার একবার আমার দিকে, আরেকবার মির্জা বাহাদুরের দিকে তাকাচ্ছে। ফিসফিস করে একজন বলল, ছেলেটা কি পাগল? বাংলাদেশের বিজনেস কিং এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আরেকজন ধীরেই বলল, এটা শুধু টেন্ডার লড়াই না, এটা সাম্রাজ্যের লড়াই। আর যদি আব্রাহাম জিতে যায় তাহলে বিজনেস দুনিয়ায় নতুন ইতিহাস লেখা হবে। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আমেরিকান কোম্পানির প্রধান প্রতিনিধি মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন। হলরুম মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তিনি ফাইল খুলে শান্ত কণ্ঠে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা প্রত্যেককেই অত্যন্ত শক্তিশালী ও যোগ্য প্রতিষ্ঠান থেকে এই আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করেছেন। তিনি একবার সবার দিকে তাকিয়ে আবার বললেন, এই টেন্ডার মূল্যায়নে কোনো রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত পরিচয় কিংবা ব্যবসায়িক কোনো প্রভাব বিবেচনা করা হয়নি। আমরা শুধুমাত্র 4টি বিষয় বিবেচনা করেছি: পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক মানদণ্ড, ডিজাইনের উদ্ভাবন এবং প্রতিযোগিতামূলক মূল্য। হলরুমে তখন পিনপতন নীরবতা। প্রতিনিধি ফাইলের শেষ পাতায় চোখ রেখে ঘোষণা করলেন, সমস্ত মূল্যায়ন শেষে সর্বোচ্চ স্কোর অর্জন করেছেন এএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, পুরো হল যেন জমে গেল। কেউ হাততালি দিতেই ভুলে গেল, কেউ নিজের পাশের মানুষের দিকে তাকিয়ে রইল। কয়েকজন সিইও অবিশ্বাসে আবারও ফলাফলের স্ক্রিনের দিকে তাকালেন। একজন এমডি নিজের কানে হাত দিয়ে বললেন, আমি কি ঠিক শুনলাম? আরেকজন ফিসফাস করে বললেন, অসম্ভব, মির্জা বাহাদুরকে হারিয়ে একটা নতুন সিও টেন্ডার জিতে গেল। শেহজাদের শরীর কাঁপছিল, তার চোখে আনন্দের জল চিকচিক করছিল। বউ নিঃশব্দে দাঁড়িয়েছিল, তার বুক গর্বে ভরে উঠছিল। সে জানতো আমি কখনো মাথা নত করতে শিখিনি। আমেরিকান প্রতিনিধি এগিয়ে এসে আমার সঙ্গে করমর্দন করলেন। অভিনন্দন জনাব আব্রাহাম খান ইলহাম, আমরা একটি সফল অংশীদারিত্বের প্রত্যাশা করছি। হল জুড়ে এবার করতালির শব্দ বেজে উঠল, কিন্তু সেই করতালির মাঝে মির্জা বাহাদুরের মুখে ছিল অগ্নিগিরির মতো জমে থাকা ক্রোধ। অনুষ্ঠান শেষে আমি যখন বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই করিডোরে মুখোমুখি হলাম মির্জা বাহাদুরের। দুজনেই থেমে গেলাম। চারপাশে সবাই নিঃশব্দ তাকিয়ে রইল। মির্জা বাহাদুর ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বললেন, তোর বাবাকে শুধু অপমান করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোর অস্তিত্ব আমি পৃথিবী থেকে মুছে ফেলব। আমি ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললাম, খুল খুল মিস্টার বাহাদুর। সরি, আপনার নাম বাহাদুর না হয়ে কাপুরুষ হওয়া উচিত ছিল, কারণ আপনি তো সবসময় খালি মাঠে গোল দিতে ভালোবাসেন। কথাটা শেষ হতেই যেন সময় থমকে গেল। শেহজাদের মুখ শুকিয়ে গেল, বইয়ের বুক ধুক করে উঠল। উপস্থিত সিইওদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীকে প্রকাশ্যে কাপুরুষ বলছে। মির্জা বাহাদুর রাগে কাঁপতে কাঁপতে আমার দিকে তেড়ে এলেন, চোখে রক্তবর্ণ, চোয়াল শক্ত। তোকে আমি এই মুহূর্তে মাটির নিচে পুঁতে ফেলব। তোর বাবা আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, আর তুই আমাকে কাপুরুষ বলিস? ঠিক তখনই স্টপ স্টপ ইজ স্টপ মিস্টার বাহাদুর। আমার কণ্ঠের দৃঢ়তায় মুহূর্তের জন্য সবাই থমকে গেল। আমি এক পা সামনে এগিয়ে এসে বললাম, আমি আমজাদ খান নই,
যে আপনাকে সম্মান দেখে সব অপমান হজম করব। মনে রাখবেন, ইট মারলে পাটকেল খেতেই হবে। আমি আব্রাহাম খান ইলহাম, সন অফ আমজাদ খান। আজ সবাই শুনে রাখুন, আমি মির্জা বাহাদুরের সাম্রাজ্যের অস্তিত্বই মুছে দেব। মুহূর্তেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কথা নেই। মির্জা বাহাদুরের চোখেও তখন মুহূর্তের মধ্যেই বিস্ময় ফুটে উঠল। অন্য কোম্পানি সিইওদের শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে জাতি স্থির হয়ে দাঁড়িয়ে ভাবল, স্যার সত্যি আগুন, এমন মানুষকে ভয় দেখানো যায় না। আর মৌ, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে এক ফোঁটা অশ্রু চিকচিক করলো, কারণ সে জানে আমি কখনো মাথা নত করতেই জানি না। দুপুরে টেন্ডার জয়ের আনন্দে মনটা একটু হালকা করতে আমি শহরে সে পার্কে এসে বেঞ্চে বসেছিলাম। ঠিক তখনই দূর থেকে তিথি দুই বন্ধুকে নিয়ে দৌড়ে এসে আঙ্গুল তুলে বলল, দোস্ত ওইটাই সে বুড়ো দামরা যে মেয়েদের মতো ঝগড়া করে। আমার কপালে ভাঁজ পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম, এই পুচকে ঝগড়াটে, আবার উল্টাপাল্টা কথা বলছো? তিথির বন্ধুরা পুচকে শুনে হো হো করে এসে উঠল। তিথির ছোট্ট মুখটা রাগে লাল হয়ে গেল। এই দামরা বুড়ো কাকে পুচকে বলছে? আমার নাম তিথি, আর একবার বললে পাথর মেরে নাক ফাটিয়ে দেবো। আমিও ছাড়ার পাত্র নই। হাসতে হাসতে বললাম, তোমার নাম তিথি না হয়ে তিতা হওয়া উচিত ছিল। একেবারে পুচকে ঝগড়াটে, মিষ্টি কথা মুখে আসে না, কথাগুলো একেবারে তেতো। এবার তিথি সত্যি আশেপাশে পাথর খুঁজতে শুরু করলো। একটা ছোট পাথর পেয়েও গেল। মারতে যাবে এমন সময় তার দুই বন্ধু তাকে চাপটে ধরে ফেললো। তিথি ছটফট করতে করতে চিৎকার করলো, স্যার আমাকে আজ এই দামরা বুড়ো নাক ফাটিয়ে ছাড়বো। আমি দ্রুত কয়েক কদম দূরে সরে গিয়ে হেসে বললাম, এটা কি মেয়ে নাকি পারমাণবিক কোনো কিছু? কত ডেঞ্জারাস। আরেকটু দূরে গিয়ে আবারও বললাম, পুচকে ঝগড়াটে। তিথি তাতে দাঁত চেপে মনে মনে বলল, আমার সামনে পেলে সত্যি নাক ফাটিয়ে দেবো। রাতে বাড়িতে ফিরতেই বাবা উত্তেজিত কণ্ঠে বললেন, আফরাম, তুই সত্যি মির্জা বাহাদুরের হাত থেকে টেন্ডার ছিনিয়ে এনেছিস? এখনো আমার বিশ্বাস হচ্ছে না। মাও বললেন, আব্রাহাম মির্জা বাহাদুর আমার বাবা, তার কাছে সম্মানের চেয়ে বড় কিছু নেই, তাই খুব সাবধানে থাকিস। মা, ইনশাল্লাহ উনি আমার কিছুই করতে পারবেন না। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তাহলে মুখটা এমন গুমরা কেন? পার্কে তিথির সঙ্গে হওয়া দ্বিতীয় দফা যুদ্ধের পুরো ঘটনা খুলে বললাম। সব শুনে মা ও বাবা দুজনে আবার হেসে উঠলেন। বাবা হাসতে হাসতেই বললেন, বাচ্চাটার কথা শুনে যা বুঝলাম, ওই একবারে তোর মাস্টার কফি। ছোটবেলায় তুইও ঠিক এমনই ছিলি, একগুয়ে ভদ্রাগী আর ভয় ডরহীন। কথাটা শুনে আমার মুখের হাসি মিলে গেল। হঠাৎই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল, কোথাও না কোথাও আমার নিজের সন্তানও তো আছে, কিন্তু আমি জানি না সেই সন্তান প্রতিদিনই আমার সঙ্গে ঝগড়া করছে, আমাকে দামড়া বুড়ো বলে ডাকছে, আর পাথর মেরে নাক ফাটানোর হুমকিও দিচ্ছে। ভাগ্য যেন দুজনকে প্রতিদিনই মুখোমুখি দাঁড় করাচ্ছে, কিন্তু সত্যিটা এখনও দুজনের কাছে অজানা। রাতের খাবারের টেবিলে বসেই তিথিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল মহু, কিন্তু আর ছোট্ট মেয়েটা অদ্ভুত চুপচাপ। খাবার মুখে দিলেও তার মন যেন কোথাও হারিয়ে গেছে। মৌ মৃদু হেসে তিথির গালে হাত বুলিয়ে বলল, কি হলো আমার পাকা বুড়ি, আজ এত চুপচাপ কেন? তিথি ঠোঁট ফুলিয়ে বলল, মা, আজ আবার ওই দামরা বুড়োটার সঙ্গে দেখা হয়েছে। মৌ ভুরু কুঁচকে বলল। তারপর? তিথি হাত পা নেড়ে পুরো ঘটনার একটা অংশ বাদ না দিয়ে বলতে শুরু করলো, কিভাবে আবার ঝগড়া হয়েছে, কিভাবে সে রেগে গিয়েছে, আর কিভাবে শেষ পর্যন্ত আমি পালিয়ে এসেছি। সব শুনে মৌ হাসি চেপে রেখে মাথা নাড়ল। তিথি, তুই কিন্তু লোকটার সঙ্গে একটু বেশি বাড়াবাড়ি করছিস। তোর এই স্বভাবটাই একেবারে তোর বাবার মতো, একদম ভয় ডরহীন, রাগী আর জেদি। তিথি চোখ দুটো মুহূর্তে চকচক করে উঠল। মা, আমি কি সত্যি পাপার মতো হয়েছি? প্রশ্নটা শুনে ময়ের বুকটা মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর জমে থাকা হাজারো স্মৃতি নিঃশব্দে কাঁদতে লাগলো। সে মৃদু হেসে বলল, হ্যাঁ রে, একেবারে ওই বদরাগী মানুষটার মতো। ব্যাস। তিথি সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। দুহাত কোমরে রেখে বলল, একদম আমার পাপাকে বদরাগী বলবে না। মৌ অবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপরে অভিনয় করে দীর্ঘ শ্বাস ফেলে বলল, বাহ, 9 মাস পেটে রাখলাম, 5 বছর মানুষ করলাম, এখন দেখি মেয়ে আমারই বিরুদ্ধে চলে গেছে। তিথি খিলখিল করে এসে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ল। সেই হাসির আড়ালেই ময়ের বুকটা আবারও হাহাকার করে উঠল। দিনের বেলায় সে দূর থেকে আমাকে দেখে নিজের হৃদয়টাকে সামলায়, আর রাত নামলেই তিথিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করে। তার অশ্রুর একমাত্র সাক্ষী অন্ধকার রাত। পরদিন সকাল, মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ির হঠাৎই যান্ত্রিক সমস্যা দেখা দিল। বাধ্য হয়ে রাস্তার পাশে গিয়ে থামাতে হলো। আমি গাড়ি থেকে নেমেই মেকানিককে ফোন করতে যাব,
ঠিক তখনই অসাবধানতায় সামনে দাঁড়ানো একটি ছোট্ট মেয়ের সঙ্গে ধাক্কা লাগলো। আমি তড়িঘড়ি করে ঘুরে দাঁড়িয়ে বললাম, সরি। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বজ্রপাতের মতো কণ্ঠ ভেসে এলো, ওই যে মিস্টার বুড়ো দামরাজ, চোখ ধরে কি হাতে নিয়ে হাঁটেন? আমি ঘুরে তাকিয়ে যেন আমার মাথায় হাত। আবার সেই আগুনের গোলা, তিথি। এই পুচকে, অ্যাটম বম, ঝগড়াটে, আবার তুই? পুচকে শব্দটা শুনেই তিথির ভেতরের অগ্নিগিরি বিস্ফোরিত হলো। আমি ঝগড়াটে না, তুমি ঝগড়াটে। এত বড় দামড়া বুড়ো হয়ে একটা ছোট মেয়ের সঙ্গে মেয়েদের মতো ঝগড়া করো। এবার আমার ধৈর্যের বাঁধও আবার ভাঙার উপক্রম। আরে বাবা, এই মেয়েটা কি মানুষ নাকি হাঁটতে ফিরতে পারমাণবিক কোনো কিছু? এদিকে পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে মা হাসতে হাসতে প্রায় কেঁদেই ফেলছেন। আমার এমন অসহায় অবস্থা তিনি জীবনেও দেখেননি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, দেখলে মা, কি পরিমাণ বজ্জাতে এই পুচকেটা? তিথি আবারও রেগে আগুন। কি? আমি পুচকে? দাঁড়াও, আজকে তোমার মাথা না ফাটালে আমার নামও তিথি না। বলে আশেপাশে পাথর খুঁজতে শুরু করলো। মা তাড়াতাড়ি এগিয়ে এসে তিথির সামনে হাঁটু গেড়ে বসে নরম কণ্ঠে বললেন, আচ্ছা দাদু, এত রাগ করো না, ওটা আমার ছেলে, একটু বদের হাড্ডি। মায়ের মুখে নিজের সম্পর্কে এমন পরিচয় শুনে আমি হতভম্ব। মা? তিথি এবার মার দিকে তাকিয়ে বলল, ওটা তোমার ছেলে, তুমি এত ভালো, আর তোমার ছেলে একদম দামড়া বদের হাড্ডি। কথাটা শুনেই মা হেসে ফেললেন। কয়েক মিনিটের মধ্যেই তিথির সঙ্গে তার অদ্ভুত এক বন্ধুত্ব হয়ে গেল। মা তার নাম, স্কুল, কোন ক্লাসে পড়ে সব জেনে নিলেন। বিদায় নেওয়ার সময় তিথির মাথায় স্নেহ ভরায় হাত বুলিয়ে দিলেন। গাড়িতে ওঠার পর আমি বললাম, মা, এটা কিন্তু ভালো হয়নি। মা জানালার বাইরে তাকিয়ে মৃদু স্বরে বললেন, জানিস আব্রাহাম, মেয়েটাকে দেখলে আমার বারবার মনে হয় যেন তোর ছোটবেলাকারই দেখছি। একই রাগ, একই জেদ, একই চোখ, যেন তোর ওই মেয়ে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে ভাবলাম, মা, আমারও তো একটা সন্তান আছে, হয়তো আজ এতটাই বড় হয়ে গেছে, কিন্তু তোমাদের বলতে পারছি না, কারণ সত্যিটা জানলে তোমাদের কষ্ট আরও বেড়ে যাবে। মা আবারও বললেন, প্লিজ আব্রাহাম, এবার বিয়ে করে নে। তিথির মতো একটা নাতনি বা নাতি হলে আমরা আবার নতুন করে বাঁচতে শিখব। আর একটু অপেক্ষা করো মা, প্লিজ। আমার এমন কন্ট্যাক্ট চাপা যন্ত্রণা ছিল যা কেউ শুনেও বুঝতে পারল না। পরদিন অফিসে অনেক দিন ধরেই আমি একটা বিষয় লক্ষ্য করছি। আমার নতুন বিয়ে মিসেস মেহের প্রয়োজন ছাড়া কোনো কথা বললেন না, কিন্তু অজান্তেই বারবার আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। মনে হয় আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা এড়ায়নি। আমার মনে মনে ধীরে ধীরে এক অদ্ভুত সন্দেহ জন্ম নিতে লাগলো। এই রহস্যময় পর্দাশীল নারী কে? আসলে কে এই নারী? তো কি মনে হয়, এই নারীর রহস্য কি আমি খুব তাড়াতাড়ি বের করতে পারবো নাকি পারবো না? অবশ্যই কমেন্ট করে জানান। আর এরপরে অবশ্যই এই নারীর রহস্য বের করা হবে। তো গল্পটা কেমন হচ্ছে লাইক কমেন্ট দিয়ে একটু সাড়া দেন। লাইক কমেন্ট না করলে, যদি কমেন্ট না করেন, তাহলে আশা হারিয়ে ফেলি যে হয়তো বা গল্প ভালো হচ্ছে না। গল্প ভালো না হলে বাদ দিয়ে দেব। যদি আপনারা বলেন কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।